Royal Tiger Drink presents JBSB Uncensored. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। আমন্ত্রণ, নিমন্ত্রণ আরো একবার শুরু হয়ে গেল। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স জেবিএসবি আনসেন্সর্ড। ইয়েস, আনসেন্সর্ড কজ আপনারা জানেন যে প্রতি মাসের শেষ সপ্তাহে যাহা বলিব সত্য বলিব একটি নতুন সংযোজন, যেটাকে আমরা বলছি জেবিএসবি আনসেন্সর্ড। অত্যন্ত দুর্ধর্ষ একটি এপিসোড প্রচার করা হয় যেখানে। প্রিয় শ্রোতা, কথা না বাড়িয়ে শুরু করছি এ মাসের জেবিএসবি আনসেন্সর্ড। Royal Tiger Drink presents JBSB Uncensored. Recharge yourself. শুরু করছি আমরা জেবিএসবি আনসেন্সর্ড এপিসোড উইথ আরজে কিবরিয়া এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে আনসেন্সর্ড পর্বে আছে লিমন। প্রিয় শ্রোতা, আমরা ভূমিকা এবং কথা না বাড়িয়ে সরাসরি মূল গল্পে প্রবেশ করছি। ব্যাকগ্রাউন্ডে থাকবো আমরা প্রথমেই। আমি যখন ক্লাস 1-এ আমার ভর্তি করে দেয়, সেটা হলো 2004 সালে। ওকে। তখন আমি সরে ভালো করে বুঝতাম না। তখন স্কুলে দিত, স্কুলে বই স্কুলে থুয়া মানে বাইরে ঘোরাঘুরি থুয়া বাইরে চলে আসতাম। আচ্ছা। তারপর মানে এই বছর গেল লেখাপড়া কারো কয় বুঝতাম না, পরীক্ষা কোনো কিছুই বুঝতাম না। ওই বছর গেল, পরের বছর যখন 2005 সালে আমার ভর্তি করে 1-এ, ওই বছর আর কি লেখাপড়া করতাম। আচ্ছা। টুকটাক আস্তে আস্তে ভালোই। এভাবে ভর্তি হতে যখন ক্লাস 4-এ, সেটা 2008 সাল। ক্লাস 4-এ তখন ফাইনাল পরীক্ষা বাদ দিয়া আমি সিলেট মাজারে গেলাম। শাহজালাল মাজারে, মানে সিনিয়র যে ভাই ব্রাদার তারা গেল, পরীক্ষা বাদ দিয়ে চলে গেছি। যাওয়ার পর আসার পরে আম্মু অনেক বকাবকি, অনেক রাগারাগি, পরে মারলো। মারার পরে আমি গেছি বাড়ি ঘরে থাকুন না। আচ্ছা। থাকা দিকে পরে যাই হোক আসপাল লাগছি, বাড়ি ছেড়ে যে জায়গায় 2 চোখ যায় ওইদিকে যাও। পরে টাইনা টুনা ফিরাইলো, দাদা আসছিল, দাদি আসছিল, ফিরাইলো। তারপর পরের বছর পড়াইলো, মানে 1 বছর তো আমার গ্যাপ গেছেই পরে। তার পরের বছর 2009 সালে তখন আর কি পাশ করলাম। 5-এ আমার রোল নাম্বার হলো 35। 5-এ আপনার রোল নাম্বার হলো 35? জি। আচ্ছা। 5-এ যখন 2010 সালে আমি 5-এ, তখন আপনার বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট প্রথম বের হয়, সরি দ্বিতীয়বার বের হয়। ওই খেলায় এক ফ্রেন্ড বলতেছে যে ও না 6-এর অনেকের লাগে প্রেম করে, মানে এক মেয়ের নাম করে বলতেছে। প্রেম কি এই জিনিসটাই তো বুঝলাম না এখন তো। যাই হোক আস্তে আস্তে ওই ফুটবল খেলা শেষের দিকে আমি বলছি কে কয় ওই মেয়ের আমি কিরে তুই বোনের লগে প্রেম করস? আমি মেয়েটার বলছি আর কি। পরকায় কো না তো, মেয়েটা ছিল আমার বান্ধবী। পরকায় করে পরে পোলারে ডাক দিয়ে আমি যখন 5-এ পড়ি 6-এর এক পোলারে থাপ্পড় দিলাম গাল তুলে, মানে থাপ্পড় লাগালাম। পরে ছেলেটা বললো যে ভাই এটা কি করলা? আমি তোমার সিনিয়র। আমি কি সিনিয়র? ঠিক আছে, আমি তো তোর সাথে পড়তাম, কারণ আমি যখন পড়ে ফেল করছি তখন তো আর আমি একসাথে পড়তাম। পরে যাই হোক 5 থেকে খাইগে পরে হেড স্যার থাপ্পড়ে থাপ্পড়ে মিলমিশ করে, মানে বাড়ি প্রতিদিন বিচার যাইতোই, এমন কোনো দিন নাই যে আমার বাড়ি বিচার যাইতো না। আচ্ছা। পরে শাসন টাসন করার পরে 5 থেকে পরীক্ষা দিলাম। আমার বাবা কি করতেন? আমার বাবা ঢাকায় জব করতো। আপনার কয় ভাই বোন ছিলেন? আমি একাই। আপনি একাই ছিলেন? হ্যাঁ, আমি একাই। আমার ছোট একটা বোন আছে, এবার ক্লাস 7-এ পড়ে। আচ্ছা, ওকে। পরে যাই হোক 5 থেকে পরীক্ষা দিলাম। 5 থেকে আমি বৃত্তি পেলাম। আচ্ছা। সাধারণ বৃত্তি পেলাম 2010 সালে। 11তে যায় 6-এ ভর্তি হলাম। ফাইনাল পরীক্ষা আমি 6 সাবজেক্টে ফেল, 7 করে দেন। ওকে। পরে বৃত্তি পাইছি বলে স্কুলে একটা দুর্নাম বলে পরে স্যাররা পাস করাই দিছে। 7-এ উঠলাম। ওঠার পরে যে আমার একটা নেশা কি, মানে খেলাধুলা, অভিনয়, এর প্রতি আমার খুব ভালো নেশা, বিশেষ করে অভিনয় আর খেলাধুলা। তো আপনি যে ফেল করতেছেন, আপনার ফ্যামিলি থেকে কিছু বলতো না আপনাকে? মানে ওইটা ফ্যামিলি তৈরি পোষায় নাই যে ফেল করছে, মানে তারাই ছাড়াই শুধু আমার কানে দিছে যে তুমি 6 সাবজেক্টে ফেল, শুধু বৃত্তি পাইছো এর খাতিরে, তুমি যে প্রাইমারি স্কুলটা বৃত্তি পাইছো এর খাতিরে পাস করাই দিছি তোমার। ওকে। নেক্সট টাইমে দিন এইটা হয় না। আমি ঠিক আছে স্যার। মানে 7-এ ওইটা আমার
সাধারণত কষাকা আর খসাকায় শুধু মেয়েরা, কষাকায় ছেলেরা। জি, আমি হইলি সবার লাস্টে 46 নাম্বার। ওকে। পরে সবাই বলতেছে ইন্টারভিউতে তোর লং 3 আছিল 6-এ, 7 ওইটা তোর লং হলো 46। কাহিনী কি? আমি একটু খারাপ হয়েছে, সমস্যা নাই, পরের বার ভালো হবে। পরে আমি যখন 8 উঠলাম তখনও মনে করেন যে আমি রিলেশন জিনিসটা বুঝি না, রিলেশনটা কাকে বলে। সবাই রিলেশন করে, প্রেম করে, ওর হাতে প্রেম করে। আমি প্রেমই কি বুঝলাম না, আমি খালি ঝগড়া, কোন জায়গায় ঝগড়া আছে, কোন যে পাইকা ওইটা বুঝলাম। ক্লাস 7-এ তখন এলাকার কত সিনিয়র ভাই বেরাদার, যখন কোনো আমরা যখন 7-এ পড়ি, সিনিয়র ভাই সিগারেট আনতে দিত, 10 টাকা দিত, যে 2টা স্টার নিয়ে এভাবে দিত। ওই থেকে মনে করেন যে 2 টাকা 1 টাকা বাঁচতো, যে এইটা তোরা খাইস, হ্যান দেন দিয়ে দিত, যেটা লাগতো না। পরে ওই 2 টাকা 2 টাকা ওরা দুইমা ভাই করে, আমরা পারম নাকি। আচ্ছা, ওই 2 টাকা 1 টাকা যখন বাঁচতো তখন আর কি আমিও সিগারেট কিনা খাওয়া শুরু করতাম। আচ্ছা, মানে লাইফের ফার্স্ট তখন আরম্ভ হইলো, মানে সিনিয়র গো দেখে তাকে 2 টাকা 1 টাকা খাইবার দিত, যখন সিগারেট আনতে দিত ওই থেকে খাইতাম। আর খাওয়ার পর এক পর্যায়ে আমার দাদা আবার বাড়ি বিড়ি খাইতো, মানে বিড়ির প্যাকেট, ওই বিড়ির প্যাকেট চুরি করে নিয়ে একদিন গোশির মাথায় বইসা, যে গ্রামে যে রান্না কর আপনার, রান্নায় বইসা সম্পূর্ণ বিড়ি প্যাকেট খাই ফেলাই দিচ্ছে, খাইয়া বলে কাশতাছে। পরে দাদি ঠিক পাইছে, দাদা এসে তো মনে করেন 2 গালে 2 থাপুর মাইরে অস্থির। পরে ফিরে আইলো, পরে শিখাইতে গেলাম, আমি কে না গেলাম আর কেউ শিখাই না। পরে যাই হোক শাসন টাসন করার পরে মানে একটু ভদ্র হইলাম আর কি। আচ্ছা, মানে সামনে আমার এক্সাম, 8 উঠতে হইব, স্যার বলতেছে এবার যদি এক সাবজেক্টে ফেল দাস তাহলেও কিন্তু আর উঠাম না। পরে কি করুম, জীবনের ফার্স্ট টাইম তখন নকল করলাম আর কি, মানে প্রশ্নের ভিতরে প্রশ্ন ছাপাইছি, উত্তর মানে প্রশ্ন লাগালি উত্তর ছাপাইছি। কোন ক্লাস থাকতে এটা? এটা ক্লাস 7 থাকতে। ওকে, প্রশ্ন থেকে প্রশ্ন ছাপাইছি। পরে যাই হোক লিখলাম, লেখার পরে অঙ্ক পরীক্ষা যেদিন গণিত পরীক্ষা, ওই দিন আর কি প্রশ্ন পাইনি আমি। তখন কি করুম, অ্যান্সার তো মনে করেন 10 মার্ক মানে পামু 10 শিওর, আর ভাবে বসে রয়েছি। আমার যে সিটটা ওটা হলো সেম, মানে জানলার সাইড একদম ফেস টু ফেস। ওই জায়গায় আমার এক বড় ভাই আছে, তার নাম হলো মনির ভাই। সে আমার খুব হেল্প করছে, মানে সে করছে কি খাতার পিঠে 2 সাইড আপনার বীজগণিত অঙ্ক কইরা আমার দিছে। করার পর পরে ওইটা দিয়ে 5 নাম্বার উঠে আমি পাস করলাম। ওকে, যখন রেজাল্ট দিব তখন আমি তো বাড়িতে নাই, আমি আপনার সাভার বেড়াইতেছি, নতুন রপ্তানির ওইদিকে আমার আন্টির বাসায় বেড়াইতেছি। যখন রেজাল্ট দিছে আমি তো জানি যে পাস করুম না ফেল করুম, ফেল করলে তো আর বাড়ি যাম না, আব্বু বকাবো করবো হ্যান তেন। পরে শুনছি যে আমার রোল নাম হয়েছে 13, 46 থেকে 13 হয়েছে। পরে অল সাবজেক্টে পাস। পরে যাই হোক 8 আসলাম। 8 আসার পরে মানে ফার্স্ট টাইম 8-এ যখন উঠলাম, ওঠার পরে মনে করেন যে আমি তো বলছি অভিনয় বিষয়ে, খেলাধুলার বিষয়ে আমার আগ্রহ ছিল, রাইট। তখন আমি প্রথম স্কুল লেভেলে ক্লাস খেলা সারে যখন একটা মেয়ে হলি 9-এ পড়ে, আর আমি ক্লাস 8-এ পড়ি। ওকে, একটা মেয়ে আমার হলে অনেক ভালো লেগে গেছে, লাস্ট ওরে আবার একটা পোলা ডিস্টার্ব করে, পোলা 9-এ পড়ে, নাম হইতেছে হানি। আচ্ছা, ও ওই মেয়েটার মানে পছন্দ করে, মেয়ে ওরা পছন্দ করে না। আর মেয়ে তো আমার সিনিয়র, আমি সরাসরি বলতে পারি না। যাই হোক তারপর যখন মেয়েটার কাছে সরাসরি তো আর আমি বলতে পারতাছি না, কারণ আমি জুনিয়র ওঠা, যে কোনো কিছু ভাবে। একদিন পিছনে ডাক দিলাম যে বন্ধুরা বললাম ঝগড়া তো আমার জন্য অনেকেই করছোস, ওরা একদিন মারুম। স্কুলের পিছনে নিয়ে গেছি, ভাই এটা শোনেন, সিনিয়র তো নামার চলি লম্বা, ওরা কেমনি গালে থাপুর দিব, ওর মাথার একটু উপরে তুলিলাম আমি তো সঠিক। পরে আর পিস তুলাই ঘুষি। পরে 10-এর যে সিনিয়র ভাই ব্রাদার ওরা ফিরে বেরোলো, এটা কি করতে হবে। পরে আমার সাথে তো বড় ভাই ব্রাদার কন্টাক্টই, ওরা আগে 2টা থাপুর দিয়ে আমার মিলমিশ করাই দিব ওরা মারার পরে, এইটাই। পরে যাই হোক আমার 2টা থাপুর দেওয়ার পর আমার মিলমিশ করাই দিল, ওরা মিলমিশ করাই দিল, দেওয়ার পরে ওইটা অবস্থা। যাই হোক পরের বছর যখন আমি ক্লাস 9-এ মানে জিএসসি পরীক্ষা দিলাম, জিএসসি পরীক্ষা আমার রেজাল্ট হলো A-। এর ভিতরে কিন্তু আরেকটা জিনিস, আমি রেগুলার সিগারেট কিন্তু খাইতেছি। ওকে, মানে ক্লাস 9-এ থাকা অবস্থাতেই আপনি মোটামুটি রেগুলার সিগারেট খেয়ে যাচ্ছেন। আপনার বাসা থেকে শাসন করতো না আপনাকে? অবশ্যই। কি করতো? ফ্রেন্ডের অনেক মারধর করতো। কে মারতো? বিশেষ করে আমার আব্বু। বাবা মারতো? গায়ে হাত তুলতো? বোঝাতো না সুন্দর করে যে বাবা এটা খাওয়া উচিত না, এটা তুমি খাবা না, এরকম করে বোঝাতো না সুন্দর করে? এরকম করে বোঝাইতো না, কারণ আমার দাদু বিড়ি খাইতো বিলা, এর জন্য আমার বলতো না। আর আব্বু অল টাইম ঢাকায় থাকতো, মানে 1 বছরে যে 12 মাস, 7 মাস অলরেডি ঢাকা থাকতো। আচ্ছা, বাড়িতে আমি একা, আবার গোষ্ঠীর বড় না তুলে আমি আমাকে বাড়ির ভিতরে, সবাই একটু বেশি আদর করতো। ওকে, যেন তখন ক্লাস 9-এ মানে রেগুলার সিগারেট খাই, তখন আর কি মনে করেন যে ফার্স্ট টাইম কোন মেয়েরে মানে প্রপোজ করলাম। যে বললাম না যে মেয়েটা ক্লাস 9-এ পড়তো, আমার 1 বছর সিনিয়র ছিল যখন আমি 8-এ পড়তাম, ওই মেয়েটা 9 থেকে ফেল গেছিল, তখনও আমাদের সাথেই একসাথে ক্লাস করতো। তখন আমরা বাইরে থা 1 পিরিয়ড পর, মানে 1 বেল যখন হয়ে যেত, বাইরে থা সিগারেট মেরে খেয়ে ক্লাসে ঢুকতাম। ঢোকার পর আমার যে ফ্রেন্ড, ওর বান্ধবীর দলে প্রপোজ করাইছে, আমার কাছে ক্লোজ বান্ধবী থাকে না, প্রপোজ করাইছে, মেয়ে না করে দিতে, মানে মুখের উপরে না করে দিতে। আমার মন্ডলী ফার্স্ট টাইম কোন মেয়ের প্রপোজ করলাম, মন্ডলী ছোট হয়ে গেছে। কোন ক্লাসে থাকতে? ক্লাস 9-এ। ক্লাস 9-এ। ওকে, মেয়েটার নাম বলতে চাচ্ছেন না? ঠিক আছে, বলেন। হ্যাঁ, তারপর?
তারপর যাই হোক মানে শুনলাম যে আমার ভাতিজা মানে সাইটে ওর এটা আপন কাকার শালি শেখর খামাগুলি বিয়ান। আমি তো মনে করেন যে বিয়ান করে খুব মজা করতাম। মজা টজা করে একদিন এমনই করতাম যে একটা মেয়ের পাশে একটা না 10 দিন মানে বিরক্ত ইয়ে হয়ে গেছে শরীরে যে একটা মেয়ের পাশে কেমনি করে আমি 10 দিন করি। এক বন্ধু কয় দেহারা মাকে ডাক দিবি যদি মাকে আজকে সিগারেট খাওয়ার খবর সব আমার ওই মেয়ের। আমি কি এটা কেমনি করে সম্ভব কয় না ডাক দিবি। হঠাৎ করে করছে কি ডাক দিছি। ডাক দেওয়ার পর ওই মেয়ে হেডমাস্টার কাছে বিচার দিছে। বিচার দেওয়ার পর হেডমাস্টার আমার ডাক দিছে যে তুমি আরে মা কাউকে তো বিচার দেওয়া গেল গার্জিয়ান সহ মেয়েটা গার্জিয়ান সহ বিচার দিছে। পরে আমি বললাম স্যার দেখেন আমার আবার ওই দিন আবার খেলবার দেয় মানে খোয়াই লাগে পাউসি লাগেছিল আর আমার পাউসি লাগেছে তার জন্য আমি মা কইছি ব্যথা পেয়েছি মনে করছে মেয়েরে বলছি। পরে স্যারও হাসিয়ে দিল আমি হাসিয়ে দিলাম। স্যার মনে পুরা বোকা হয়ে গেছে যে কয় কি। পরে স্যার বললো আচ্ছা যাওগা এই কয়দিন 2 দিন 3 দিন 4 দিন মেয়ে আর স্কুল আসে না। যে আমার যে ভাষিতা নাসির বলছিস কি রে তোর আন্টি স্কুল আসে না আগে কয় কাকা ওর তো বিয়ে হয়ে গেছে। আচ্ছা মানে বিয়ে হয়ে গেল কবে? বিয়ে হয়ে গেছে 2 দিন আগে। তুই তুই কবে জানলি? আমি বিয়া টিয়া খাইলাম। আমি তুই আমার কইলি না পুরা। আমার মনটা আরো নষ্ট হয়ে গেল। আস্তে আস্তে মন টন খারাপ। পরে ফার্স্ট টাইম আমার তো রিলেশন নাই খালি পছন্দ করতাম। তখন মানে আমি যে সিগারেটটা খাইতাম দিনে যখন ওর বিয়ে হয়ে গেল তখন সিগারেটটা রাত্রে খাইতাম আর কি। মানে রাত্রে ঘুমানোর আগে আব্বু তো পারি নাই আমি আবার এক রুমে ঘুমাইতাম। এটা আমার অভ্যেস। জাস্ট ভাত খাওয়া দেওয়ার পর রাস্তায় এসে সিগারেট খাবার যাইতাম। 1-2 মাস গেল। ফেব্রুয়ারি মাসের প্রথম মানে 2-3 তারিখও বের হম তখন আমার এক ফ্রেন্ড একটা মেয়েরে পছন্দ করলো প্রপোজ করলো। মানে মেয়েটা বললো তোদের মতো গুন্ডার লগে কি আমাকে সম্পর্ক করা উচিত? আপনার ফ্রেন্ডকে বলেছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমার বলতেছে দোস্ত এই কথা ঠিক আছে। আমি মেয়ে কথা কইছি ঠিক আছে। তারপর আবার চায়া থাকে তোর দিকে তো চায়া থাকবো না কয় তাও তো ঠিক। এক কথায় 1-2 দিন পরে মেয়েটা রাজি হয়ে গেল হঠাৎ করে। হ্যাঁ আমি রাজি মানে ওইটা পরে কইলাম যে আমরা যে এরকম গুন্ডা মুন্ডা অনেক কিছু বললি তাইলে আবার কি কয়টা মজা করে কইছি। ওর একটা ঘনিষ্ঠ বান্ধবী ছিল সেইটা মনে করেন যে চুলকে না সুন্দর মোটামুটি ওইটা আবার মনে করেন যে আমার তো কই গেছেই তো এটা এইটার আমি পোস্ট করে দিন যা থাকে কপালে। আমরা ওই বাইরে থাকে সিগারেট খেয়ে আসতাম ক্লাস হাতে যে ম্যাচ গুলা থাকতো ওই ম্যাচ দিয়ে মানে ঢিল দিতাম ওরে ঢিল দিতাম ব্রেঞ্চের সামনে বসতো ক্লাসে স্যার চলাকালীন। আর আমরাই মনে ছিলাম যে আমাকে আমি যে ব্রেঞ্চেতে বসতাম ওই ব্রেঞ্চে কাউরে স্যারে পড়া ধরতো না। আমরা পাস মনে করেন যে আমাকে পড়া হয়ে গেছে ওইটা। পরে ওই ব্রেঞ্চেতে সবাই আগে ভাগে বসতো লাস্ট মধ্যে আমি সিট পেতাম না। পরে ওই মেয়েটা দিতাম 1 দিন 2 দিন মেয়েটার প্রপোজ করে দিছি এক বান্ধবী দেয়। প্রপোজ করলাম আপনার 25শে মার্চ 2014 সাল। তারপর প্রপোজ করার পর ওই মেয়েটা মুখের উপরে মানে আমার মুখের উপরে মুখটা কালা করে নাক করে দিল। কোনো মতে সম্ভব না ঠিক আছে। আমার মনটা নষ্ট হয়ে গেছে। 2 মাসের ভিতরে আমি 2টা মেয়ের প্রপোজ করছি ফার্স্ট টাইম স্কুল লেভেলে। কোনো মেয়েটা রাজি না আমি স্কুলে পড়বি না। স্কুল তো অন্য স্কুল চলাম। এইটুবার এসে আমি আবার বলছি যে হ্যাঁ আমি রাজি ঠিক আছে। তখন তো মনে করেন আমি অনেক খুশি। আমার বন্ধুরা বলে যাচ্ছে মিষ্টি খাওয়া ফার্স্ট টাইম মনে করেন যে সবাই হোটেলে নিয়ে মিষ্টি খাওয়ালাম। তার কয়েকদিন বাদে 14 ফেব্রুয়ারি ও আমার গিফট কিনে দিল আমি গিফট কিনে দিলাম। এর কয়েকদিন বাদে আপনার পহেলা বৈশাখ। জি পয়লা বৈশাখের দিন ও দেখা করবো। ওর যে বান্ধবী বললাম আমার যে ফ্রেন্ড রমজান ওর গার্লফ্রেন্ড নিয়ে আইছে আর ওই আমার যে গার্লফ্রেন্ড ও লগাইছে। আসার পরে আমরা সিগারেট খেয়ে গেছি। আমার মনে হলে গন্ধ শুনছে সিগারেটের। আমি ঘুরবার যাইবো না কয় তুমি যদি সিগারেট খাওয়া না বাদ দাও তাহলে তোমার আর কোনো কথা টথা নাই। ঠিক আছে বাদ দিলাম। পরে ওই মেয়ের মাথায় হাত ধোয়াইলো সিগারেট খাওয়া বাদ দিলাম। ঠিক আছে বাদ দিলাম মাথায় হাত দাম বললাম যে সিগারেট খাম না। এই অবস্থায় মনে করেন টুকটাক চলতো। চলার পরে আস্তে আস্তে তখন মাঝামাঝি টাইম তখন আপনার আমার যে বললাম যে নাসির যে আন্টি ওর লগে এক পোলার গ্যাঞ্জাম লাগলো। ছেলেটার নাম মুখলেস। আচ্ছা ওরে মানে গ্যাঞ্জাম লাগলে সবার আগে কিন্তু একজন হিট করে যে একজন ওর গায়ে হাত তুলে তারপরে কিন্তু আস্তে আস্তে অনেকে হাত তুলে। হাত তোলার মতো কেউ নাই। আমার বলতেছে যে দোস্ত দেখ ওরে মারুম তো বেদবি করছে। কি বেদবি করছে না ওইটা আর কইতাছে না গোবিত্রে কি আমি করছে কি আমি ওই নাগল পাই না এত লম্বা 6 ফিটের মতো ক্লাসে 9 থেকে আমি মনে করেন তখন কত 5 ফিট আমার 1 ফুট লম্বা। হাত দা ওর গালে কিংবা কোন জায়গায় নাগল পাই না। আমি হাই ব্রেঞ্চের উপরে খাড়াইলাম খাড়াই হারা তখন ও আমার বক্তরি হয় ও তখন আমার খাটো হয়ে গেছে। তখন ওরা আমি মনে করেন 2টা ঘুষিতে হিট করে দিলাম। পরে মনে করেন আমার বন্ধু বান্ধব মারা শুরু করলো। মারা সারা আবার লাস্টে ঘুষি দিছি ঘুষি দেওয়া পয়লা টুরা হসপিটালে নিয়ে গেল। এই ক্লাস 9 এর মারামারিতেই হসপিটাল? হ্যাঁ ওকে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নেওয়া শুনছি যে আমাকে টিসি দিব হ্যান তেন অনেক কিছু। টিসির কথা শুনে আমাকে তো সবার ভয় পাইতেছি কিসের টিসি মিসি মনে করেন। আবার যে আমার এলাকার কত মনে করেন থাকে না কত নেতা রেতাদের উস্কায় দেয় ফ্লাবান্ডে আরেকজন কয় কিসের টিসি দিব হ্যান তেন এগুলো কিছুই না। আমাকে মনে করেন মন নষ্ট হয়ে যেত আবার সাহস হইতো হ্যান তেন। এই অবস্থা পরে যায় বিচারে মানে চেয়ারম্যান বসে একটা বিচার বসবো মেম্বার টেম্বার মিলা বিচারে আমাকে একজনের 1000 টাকা করে জরিমানা করলো। আচ্ছা
1000 টাকার জরিমানা করলাম, কি জরিমানা দেওয়া পারবো না, আমি আবার মারুম দিলে। চেয়ারম্যান ধমক দা করলো, বেদব তোমার অমুক না হেন তেন কত গণ্যমান্য ব্যক্তি রয়েছে, তুমি সব কথা কও। আমি ঠিক আছে, ওরা কি 2 টাকা ওষুধ দিলে কি হাসপাতাল না লাগে? পরে বলতেছে যে এটা পলিটিক্স আছে অনেক, মানে আমার এলাকায় মনে করেন 2 গ্রুপ, মানে অনেক রাজনীতির চাল থাকে, কেউ ওই পার্টি কেউ ওই পার্টি এরকম। যাই হোক, পরে দিলাম, দেওয়ার পরে তার কদিন পর মানে বিচারের পর আমাদের যে মিলমিশ করাই দেয়, এই পর্যায়ে যাওয়ার পরে যখন মানে টুকটাক ওর পরে আমি আর কোনো জ্ঞান করি না, মানে টুকটাক মারামারি চলতো, তখন কিন্তু গার্লফ্রেন্ডের মাথায় সিগারেট খাওয়ার কথা বলছি, ওইটাও কিন্তু আমি না করছি, ওইটাও আমি খাই না। আচ্ছা, মানে টুকটাক হঠাৎ বন্ধু বান্ধব কইলে রিকোয়েস্ট করলে তাই। তারপর আস্তে আস্তে এই যখন আপনার অক্টোবর মাসের 21 তারিখ, সেই দিন আমার যে গার্লফ্রেন্ড আসা বলতেছে তুই আফতার লগে মিশিস না, মানে আমরা একসাথে পড়তাম, এর জন্য তুই মিগের কথা বলতাম স্কুলে। আচ্ছা, তুই আফতার লগে মিশিস না। আমি মিশবার না করছি, মিশবি না? ঠিক আছে মিশব না, তুই যেতে না করছিস। পরে এই আমাকে ক্লাস হলি আর্টস এক রুমে, আর কমার্স আর সায়েন্স হলে আর এক রুমে। ওকে, মানে আমার যে বন্ধু রমজান বললাম, ওর গার্লফ্রেন্ড আর্টসে আর রমজান হলে কমার্সে, আমাকে ক্লাসে থাকে, আর ও অন্য রুমে, আমরা অন্য ক্লাসে। রমজান ওরা আমাকে মন টন খারাপ করে আমি ক্লাসে ঢুকছি, ওই কথা বললো গাপ্তার হাতে করবেন না করলো কাহিনী, আমার বেস্ট ফ্রেন্ড। পরে বলতেছে না করবি না। আচ্ছা, ক্লাসে গেছি, ক্লাসে মানে বসার জায়গা নাই, আমি যে বিরাসিটা বসি আমার বই জানা মান, ওই রমজানরা এসে কমার্সের আর সায়েন্সের প্লান এসে বইছি ওরা, মানে এক স্যারের ক্লাস অমল স্যার, ওই স্যারের পোলাপান আমার মানে না, মানে পোলাপান দেয় স্যার নিজেই ভয় পায়। পরে বইছে, বসার পরে রমজান বলতেছে আমি কি দোস্ত এই জায়গা কি? হ্যাঁ, তোমাকে রুমে যাও, তোমাকে তো কৃষি শিক্ষা ক্লাস হইতেছে, তুমি আমাকে রুমে কে? আমাকে কাহিনী আছে, গার্লফ্রেন্ড গুলো বুঝেছো তো? ঠিক আছে, আমার মনটা খারাপ, আমি নাসির, আশরাফুল আর মামুন, এই 4 জন আমরা 4 জন ক্লাসটা বাইরে ওগো ক্লাসে গেলাম। ওগো ক্লাসে কৃষি শিক্ষা ক্লাস হইতেছে। পরে যাওয়ার পরে ও ক্লাস নিচ্ছে হেড স্যার, তখন আমাকে নতুন হেডমাস্টার আইসে। আসার পরে হেডমাস্টার আসার পরে যখন আমাদের ক্লাস নিতেছে, তখন আমি গেছি, দেখেরা থাপুর আতে উঠাইতে উঠাইতে মানে আমার গালা থাপুর দেবো, তুমি এই রুমে কেন? তুমি আর্টসের, তুমি কি সায়েন্সের রুমে আর কমার্সের রুমে? পরে বলতে স্যার আসতে পরে মারেন। পরে কয় মানে? পরে বললাম আপনাদের ক্লাসের যে ছাত্ররা তারা আমার ক্লাসে গেছে, এই বিধায় জায়গা নেই, আমি এই ক্লাসে আইসি। পরে কয় চলো। পরে গেলাম, তারপরে ওই ক্লাসে মানে সবটি মেয়ের সামনে ওগো থাপড়ায় মানে স্যারে বের করলো, 2টা করে থাপড়ায় বের করলো, ওগো মন্ডল নষ্ট হয়ে গেছে। কাকে থাপ্পড় দিল? ওই যে আমার যে বন্ধুরা আফতার, তারপরে রমজান, ওরা যে ক্লাসে গেছিল। আচ্ছা, আমাকে ক্লাসে ক্লাস করতে ওগো থাপড়ায় বের করলো। ওকে, ঠিক আছে। পরে আমরা ক্লাস করলাম, বের করার পর আমি আর যে নাসির, ওরা আমরা তো আর্টসে, আমরা ক্লাস করতেছি, মানে 2 পিরিয়ড চলে গেছে অলরেডি, 2 পিরিয়ড চলে গেছে, 3 পিরিয়ডের মাধ্যমে ক্লাস করতে যাবো। তখন আমাদের যে রুম, মানে আর্টস আর কমার্স এর মাঝে আরো 2টা রুম আছে। জি, ওই 2টা রুমের মাঝখানে নাসির যে আমার বাসটা আর্টসে পড়ে, ওরে ডাক দেন, ওরা মারছে। তারপরে নাসির দেখি মানে অত্তরি মেয়ের সামনে, মনে করেন একটা হাই স্কুলে 500-700 মেয়ে থাকে, মানে পয়পলাপান থাকে ছেলে মেয়ে, ওরা যখন মারছে ও কান্দে দিচ্ছে, মনে করেন ওর দুই চোখ দা পানি পড়তেছে, আর আমার বলতেছে কাকা আমার মারছে। ঠিক আছে, আমি কি কারণে মারছে? রমজান আর আফতার মারছে। রমজান ও আমাদের 9 বাড়ির পোলাপান, আমার এলাকার বন্ধু বান্ধব 2-1 সাপোর্ট দিতে পারে। আফতার মারলো কিসের জন্য? ওর বাড়ি হলো অনেক দূরে, ও বন্ধু এখন ও এত দূরে পোলাপান হাত দিল দুর্গতরে। এই কথা কাকা তুই থাক, আমি বাড়ি থেকে আসতেছি। ওর তো জুতা মুদা ফেরা গেছে, ও বাড়ি থেকে, ওর বাড়ি আবার মনে করেন যে আপনার গরু জব করে। আচ্ছা, গরু জব করে যে বড় বড় চাক্কুগুলো আছে না কুরবানি দেয়, জি, ওই চাক্কুগুলা 2টা নিয়ে আসছে। 2টা আনার পরে আমার বলতেছে আমি মারো, এই দিদি কি করবি, খুব দিব, মানে ওর এত রাগ হয়ে গেছে, যদি মাইয়া খেলাও কপালে জাত হয়ে আছে। এমনই কি কাম, মানে একটা কথা আছে না, যেদিন যায় সবকিছু যায়, ওই দিন 4 পিরিয়ড স্কুল ছুটি দিয়ে দিল, 21 অক্টোবর 2014 সাল। 4 পিরিয়ডে ছুটি দিয়ে দিল। ছুটি দেওয়ার পর ওই মানে আমার একটা বিশ্বাস, যদি আমি পোলারে মারি, ওরা যে কদিন আছে একজন আই গাইব না, কারণ আমার বাড়ি এই জায়গায় সবাই ব্যাক সাইড, আমার এই জায়গায় সব ক্লাস করতে হইব। মানে আমার একটা সাহস যে ওরা 12-13 জন সমস্যা না, আমি যদি কেউ ধরি কেউ আই গাইব না, কারণ আমার বাড়ি ওই জায়গা, ওরগো সবাই আমাকে স্কুলে সব ক্লাস করতে হইব। ওরা জায়গা পোলার ডাক দিলাম, ডাক দিয়ে সেটা ওরা আমি বাম হাত দিয়ে ধরছি, আমি ট্রাউজার পরা আর স্কুল ড্রেস পরা, ওকে, মানে স্কুল প্যান্টটা পরি নাই, ট্রাউজার পরা ছিল। ওরা ধরার পরে ওই পোলার আমি বলছি তুই ওরা মারলি কিসের জন্য? দরকার আমি মারতে তোর কি, মানে আমার একটা গাল দিচ্ছে, আমার মাইরে তুলে, মানে এমন একটা বকা দিচ্ছে যেটা কর বাইরে। আমরা মাকে নিয়ে, হ্যাঁ আমার মাকে নিয়ে, আমার মনে করেন যার সহ্য নাই, ওদের আমার বন্ধু, আমার বইলা গেছি তখন মানে বাজারে এসে, বাজারে আবার কি তখন মেম্বার মারা গেছে তোমার এলাকার ধর্মঘট, মানে সকাল 10টার পর সম্পূর্ণ দোকান বন্ধ, আবার বিকাল 5টাতে চালু, মানে একটা লোকজন নাই, শুধু এক জালমুড়িওয়ালা, পান্ন কাকা জালমুড়ি বেছে, ওই খালি খোলা। পরে জাপের যে নাটি, বাঁশের যে নাটিরা, প্রথমে ওর বাম হাত যে গিরাটা আছে না, গিরা তুলে বাড়ি দিচ্ছি। ওকে, বাড়ি দেওয়ার পর আমার বইটি আমি ফালাই দিছি, ও বইটি ফালাই দেওয়ার পর বাড়ি দিয়ে আমি 2-3টা ঘুষি দিয়ে দিচ্ছি। নাচছি ও করতে কি যে গরু জব করে যে ওইটা ধরছে, ধরে হেরে ওর মাথা চলে, মনে করেন যে খালি দিতে খালি বিন যাইতেছে, ওই জিনিসটা আমি খেয়াল।
ওরা যে মারতেছে জিনিসটা আমি মানে ওরা যে ও মারতেছে এই জিনিসটা আমি খেয়াল করি। আমি তো ঘুষাইতেছি ওর ইতুলা ঘুষাই বসে হঠাৎ করে দেখি ওর মাথা বুঝাই রক্ত এসে আমার স্কুল ড্রেসে লাগতেছে। আমি কাহিনীকে পরে দেখি নাসির রাতে ওইটা আমি বললে তাড়াতাড়ি সামলার পর ওই অবস্থায় মানে ওই যে মার খেয়েছে ওর তো একটা বিঘার জমে গেছে শরীরে, ওই রক্তাক্ত অবস্থা বলে আমার 2-3টা ঘুষি দিচ্ছে। ঘুষি দেওয়ার পর আমার এক ফ্রেন্ড ছিল, ওর নাম শফিকুল, ও কিন্তু কমার্সেই ছিল, ওর বাড়ি মানে আমাদের বাড়ির সাথে ওই জায়গায়। ও তখন আইসা আমার বন্ধুরও মানুষ কোয়া বইটে থুয়া ও আর মায়েরা ফাটায় ফেলায়। ও মারার পরে ধর শরীরে রক্ত এতটারও পরিমাণ রক্ত। পরে যেটা শুনছি আর মাথায় 17টা সেলাই করছে। পরে এই কথার পর আমরা তো মনে করেন জড়ি টুরি হ্যান ত্যান মনে করেন সবার জড়িটা গেছে গতরে যে কি করলাম আজকে। পরে আমার যে বাসটা আবার স্যারকে কইতেছে মানে এমন ভাষা কইতেছে কিসের স্যার আবার চাস তুই কি আন্ডার স্যার হ্যান ত্যান মেলা গেছো টিসি দিস পারলে। আমি তো কইতেছি ডিস্ট্রিক্ট টিসি। আমি আবার মনে করেন একটু পাহাড় থেকে বেড়াতে গেছি সিকেট নিয়ে কনে কত আছে নিয়ে আজকে স্কুল তো জ্বালায় ফেলাই দেবে আগুন ধরে। পরে বাজারে তো ধর্মঘট, কোন দোকান বন্ধ মানে সব দোকানে বন্ধ খোলা নাই। স্টান থেকে সিগারেট এনে দিল, আমরা স্কুলে বসে সিগারেট খেলাম 4-5 দিনে। খাওয়ার পরে স্যাররা তো লাইব্রেরি আটকাই দিছে মানে ভিতরে ঢুক পারে দিব না করে। পরে আমরা যখন বাড়িতে চলে গেলাম মানে মারামারি পুরো স্কুল জুড়ে ছড়িয়ে পড়েছে একদম ছড়িয়ে মনে করেন যে শুটিং যে দেখে না সব ছেলে মেয়ে সম্পূর্ণ গিরা শুটিং দিতেছে, আমরা মারতাছি মানে এই ঘটনাকে কেন্দ্র করে। ওকে তারপর মানে দেখতেছে পরে আমরা তো স্কুলে আছি গিরতে গেছি, হেডমাস্টার একটু বিদ্যুৎ আবার ভয়ে লাইব্রেরি আটকাই দিছে সব স্যার নিয়ে যদি গোলাপান ই করে। পরে আটকাই দেওয়ার পর আমরা বাড়িতে চলে গেছি। আমার তো স্কুল বড় রক্ত এখন আমি ঘরে স্কুল ড্রেস আছে আমার মানে রক্ত চিহ্নটা বোঝা যায়। পরে বাড়িতে গেলাম, যাওয়ার পরে পরের দিন স্কুল আইছি, স্কুল ড্রেস মেস পরে মানে হপাই ক্লাসে ঢুকার পর কমিটি স্কুলে আর হেডমাস্টার তোমাদের বিচার অনাক মতো তোমরা স্কুলে ঢুকবা না। হ্যাঁ গেলাম, আমরা বাড়িতে চলে গেছি, ফেরত চলে গেছি। পরে শুনছি ওই পোলা হাসপাতাল আছে মানিকগঞ্জ সদর হাসপাতালে, আর মাথায় নাকি সেলাই করছে। তারপরে ওর ডাইন হাত ভাঙছে। আমি আজ পর্যন্ত একটা বিষয় ভাই, ওর বাড়ি দিছে ওর বাম হাতে, আমি ওর ডান হাত ভাঙলো কেমনি এই জিনিসটা আমি পাইলাম না খুঁজে। পরে এই কথার পর শুনছি আমাকে টিসি দিব যে কয়জন মারছি। আমার কাছে আইসে কমিটি যে মারছে ওরা। এর আগে যে আমরা 3 জন মারছিলাম, আমরা একটা কথা আছে না যে বিপদের বন্ধুর পরিচয়। পরে আশাফুল একটা ঘুষি দিছিল মানে নাই গায়ে পারে না বন্ধু, তাহলে আবার ওরা আমরা মারুম। ওপরে কইতে দেখ আমার যদি টিসি খাওয়াস আমার লেখাপড়া করাইবো না, মনে হয় আমার লাইফটা বরবাদ হয়ে যাবো, আমার টিসি দেখা খাওয়াস না আমার নাম। ঠিক আছে, ও আর মামু 2টা বন্ধু মানে মোট 5 জন আসছিলাম। বড় বললাম ঠিক আছে। পরে গেলাম ওরা আসলো না, আমি নাসির আর শফিকুল ছিলাম। পরে 3 জনের নামে টিসি এন্ট্রি হয়ে গেছে, টিসি দিব। আমার একটা প্ল্যান যে কি কাহিনী টিসি ফিরান যায় কেমনি, মানে ফিরান যায় কেমনি আমার মাথায় একটা বুদ্ধি দিয়েছে যে আমরা যদি মারি খাই কিন্তু টিসি ফিরা যায়। একদিন রাইতে মানে সব মাঠের সাইডে স্কুল ঘরের স্কুল ঘরের সাইডে মাঠ বাজার, ওই বাজারের সাইডে মাঠ, ওই ঈদটা আমি গেছি নাসির তুই যে চাক্কুটা করতেছিলি ওইটা নিয়ে কি করবি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লিমনের জীবনের অপ্রিয় সত্য জেবিএসবি আনসেন্সর্ডে। আমরা ছোট্ট একটা বিরতির পর আবার এখান থেকে ফিরছি। এই অনুষ্ঠানে যদি আপনারা অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি 09613892892। Stay tuned. Royal Tiger Drink presents JBSB Uncensored. Recharge yourself. Royal Tiger Drink presents JBSB Uncensored. Recharge yourself. 4 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি জেবিএসবি আনসেন্সর্ডে। আমাদের সঙ্গে রয়েছে লিমন। আমরা কথা না বাড়িয়ে লিমনের কাছে ফিরতে চাই আরো একবার। লিমন, আমরা যেখানটায় ছিলাম তারপর মানে কি করবি চাকুতে? হ্যাঁ, তুই যে চাকুটা করছিস চাকুটা নিয়ে আয় আর কি, মানে ওর চাকু বোঝায় তখন রক্ত ছিল এই অবস্থা। পরে তো ওইটা সামলা ফেলাইছে। মানে স্কুলে কোন ছেলে মেয়ে সাক্ষী দেবো না আমাদের বিরুদ্ধে, শুধু ও একটা মেয়েরা পছন্দ করতো, মানে আমার যে গার্লফ্রেন্ডের নাম ছিল ওই গার্লফ্রেন্ডের নাম এক, ওই মেয়েটা সাক্ষী দেবো। পরে ওই মেয়েটা সাক্ষী দিয়েছিল জাস্ট। পরে ওই মেয়েরও রাস্তায় যে ভয় দিয়েছিল তোর মেয়েরা ফেলামো, সাক্ষী দিল। পরে মেয়েরা সাক্ষী দেয় নাই। পরে রাত্রে বলছি স্কুলের বারান্দি থেকে যে টিসি খেয়ে গেলে আমরা ভর্তি হবো কোন জায়গায়, আমাকে তো 9 থেকে রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমাকে কোনো জায়গায় ভর্তি হওয়া সম্ভব না। 9 থেকে আমাকে রেজিস্ট্রেশন হয়ে গেছে যে আমরা ভর্তি হবো কোন জায়গায়। লাস্ট মুহূর্তে তুই চাকুটা নিয়ে আয়। ও করলো কি ওই দিন আর আনলো না। পরের দিন নিয়ে আইসি আমি কি আনসার বিদেশে লাইট আমি মাথা তুলে বাড়ি দে, এটা সত্যি আছে। পরে গাইকে আমি কি বাড়ি দে, ও বাড়ি দিল, মাথা ফাটলো না, ফুলে গেছে অনেকখানি। পরে আমি বাজারে যার স্কেল কিনলাম 20 টাকা দিয়ে, স্টিলের যে স্কেল, নিজের মাথায় নিজেই মনে করেন 10-15টা ছোট ছোট করে গাও করলাম, হালকা হালকা রক্ত বেড়ে। বারবার মনে করেন যে আমি ঠিক আছে তুই কর, 2-4টা ঘুমের বড়ি টড়ি কিনে আমি খাই, তারপরে খেলাটা দেয়।
মানে এক বড় ভাই বুদ্ধিটা আমার দিয়ে দিছে, বড় ভাইয়ের নামটা বলতেছি না। পরে যাই হোক ওই ঘুমের পরই এইসব খাওয়ার পরে যখন আমার মাথায় তুলি ছিল হালকা হালকা রক্ত বের হইতেছে, তখন বলছে আমার মারলো কারা, ওই পোলাগো নাম করে দিছি, মানে ওরা যেটি আসিল, মানে ওরা তো সব আসে নাই। পরে আমি হসপিটালে, আমি আর ও মানে এমনি হসপিটালে ভর্তি হয়েছে মানিকগঞ্জ, ও আমার পাশের বেডে, মানে ওটা পাশাপাশি বেড। ওর আবার ওর আম্মু দেখা বলতেছে এটি সব বুং বাং, ঠিক আছে। এবার আবার বলতেছে আমার বাড়ি তো সবাই জানে আমার ছেলেটা মারছে, আমার দাদু জানে যে আমার নাতিরে মারছে, হেন তেন অনেক কিছু এরা সবাই জানে। পরে যাই হোক এরপরে মনে করেন যে হসপিটাল যাই গেলাম, অনেক কাহিনী করার পর আমার টিসিটা উঠলো না। টিসি পরে আমার বাড়ি এসে দিয়ে গেছে, আমার আব্বু মনে সই করে গেছে, আমার আম্মু তত শিক্ষিত না, মনে করেন যে আমার আব্বু দুজনে সই করে দিছে। পরে মনে করেন যে টিসি এটা দিয়ে দিছে। পরে টিসি খাওয়ার পর আর কি করার, আজকে প্রথম সত্য কথা বলতেছি, ওই দিন আমার মাথায় আমি নিজে আঘাত করছিলাম, ওরা কেউ আমার আঘাত করছিল না। ওকে ওকে, আমার লাগে দিনে টিসি কিভাবে দিল? 3 জনকে একদম বাইরে না পুরা রেট যে টিসি। ঘটনাটা শুনতে চাই আমি। মানে ওই পোলার যে মারছি স্কুল থেকে, পোলার মাথায় 17টা সিলাই। আচ্ছা, এই পোলাকে তার আগে স্কুল আমরা অনেক গাঞ্জাম করছি, যে বীরেন চোপড়ে দাঁড়ায় মারছি, অনেক ক্লাসের ভিতরে সিগারেট জ্বালানো হয়েছে, সার্কাসে একটা কালার। এর জন্য মানে টিসিটা দিচ্ছে একসাথে কমিটিটা মিলা আমাকে। আবার আপনারা যে নিজের গায়ে নিজে হাত তুললেন সেটা তো রক্ষা পেলেন না। এটা আমরা স্কুলের বিপরীত করছি, এটা সমস্যা। ওটা আমরা স্কুল টাইমে করি নাই, ওটা আমরা করছি সন্ধ্যায়, ওটা তো স্কুল টাইম না, স্কুলের ভিতরে মানে স্কুল রাঙি নাই না ওটা। ওকে। আর ওরা যে আমরা মারছিলাম ওটা স্কুল রাঙি নাই মারছিলাম, এর জন্য আমাদের টিসিটা উঠে নাই। টিসি দিল ওই যে আমার গার্লফ্রেন্ড, টিসি তো দিছে আমাকে, কি করার। ও আমার সাথে নিয়মিত যেরকম কথা বলতো স্কুলে থাকতে, মনে করেন যে দিনে যদি 20 মিনিট কথা বলতো, আস্তে আস্তে আমার 5 মিনিট কথা বলতো। ফোন একটু কম দিত, ফোন কিন্তু আমি দিতাম, মিস কল দিত, ফোন দিলে আমি কাইটা ফোন দিতাম, তারপরে কথা কম বলা হয়ে গেল। ইদারে আমার মাথায় একটা বুদ্ধি হলো যে টিসি তো খাইছি, আমার জেনারেল আর পড়া দেবো না, আমার যদি ভোকেশনাল কিংবা কারিগরি শিক্ষা বোর্ড এই নিয়ে পড়তে হবে, তাছাড়া আমার লেখাপড়া করা সম্ভব না। পরে নাবির স্কুলের মানে আমি যে স্কুলটা টিসি খাইছি, এক স্যার আমার বুদ্ধি দিল, তুমি রেজিস্ট্রেশন ট্রান্সফার করো ঢাকা শিক্ষা বোর্ড বক্সিবাজার, ওই জায়গাতে রেজিস্ট্রেশন তুমি ট্রান্সফার করো। আমি ঠিক আছে। পরে এই নিয়ে আমার যে খালার বাড়ি তেওতা মানে আলিসার কাছে, ওই জায়গায় গেলাম, এক স্কুল অনুমতি নেওয়ার জন্য, তার অনুমতি দিল। আমি যে হেডমাস্টার, আমি তো মানে 10-এ, তখন সবাই 10-এ উইটা গেছে অলরেডি, আর আমি তো মনে করেন যে 9 থেকে টিসি খাইছি। আমার ওই জায়গায় টিসির যে একটা সই যে কোন ক্লাস থেকে উঠছে, মানে 9ম শ্রেণী লেখা দেয়, 10ম শ্রেণী লেখা দেন, এর জন্য আমি 3-4টা বাদ করে দিছি। হঠাৎ এক পর্যায়ে ওই জায়গায় লেখ পরে স্যার ভুল করছে, মানে লেখাই নাই। পিন্টু স্যার হে আমারে ওই জায়গায় 10ম লিখে দিল। পরে এসে আমি ভর্তি হইলাম শিক্ষা বোর্ডে। এসে আপনার গেটের জায়গা থাকে, মানে এক অফিসে একজন পিয়ন থাকে না, অফিসটা হেরে ঘুষ দিলাম 1500 টাকা ঘুষ, আর ব্যাংক ড্রাফট করলাম 600 টাকা দা। এই ঘুষটুর দেওয়ার পরে হে আমার ইডে ট্রান্সফার করে দিল। দেওয়ার পরে আমার যে নাম ওই স্কুলে যা পৌঁছায় না। তারপরে যাই আমি স্কুল পড়তাছি এই মেয়েরা যে আমার গার্লফ্রেন্ড, ও আর আমার ফোন টোন মানে তেমন দেয় না। হঠাৎ একদিন ওর আমি গেছিলাম যে তুমি কার লগে ছবি তুলছো, কয় না তো এলাকার ওর পাড়া প্রতিবেশী এক কয় ভাই লাগে না কি দিন লাগে, ওর লগে 3-4টা ছবি দেখলাম, মানে পিক তোলা পাশাপাশি বৈশা পিক তোলা। আমি কাহিনী কি পিক তোলস নাই হ্যান দেন মেলা কিছু, মানে আমরা তো তুমি কি কথা বলতাম, একসাথে পড়তাম। ও বলতেছে মানে কোনো কথা কয় না, নিস্তব্ধ হয়ে গেছে। এগুলো আমি দেখলাম কেমনি, কিন্তু ওগো বাড়ির বুকে এক ফ্রেন্ড আমার ওইটা দিয়েছে, হে আবার ওইটা জানে না হইতে। পরে দর পর বলতেছে যে আসলে তুলছি আমার ভাই লাগে তাই। আমি ঠিক আছে। ওর যে পিক, ওই পিকের যে ছেলের ছবিটা ছিল, ওইটা কাইটা আমার মানে ওর গলা কাইটা আমার গলা লাগাইছি। আমি তো লাগাই পারতাম না, আমার কাছে শুনছিলাম আমার যে বড় ভাই ওর দা লাগাইছিলাম, মানে স্বাস্থ্য ভাই। ওকে। মানে ওই ছেলের জায়গায় আমার গলা লাগাইছি, মানে ওর ব্ল্যাক মেল সিস্টেম করে রেখেছি প্রথম অবস্থায়। পরে যাই হোক ওই যখন পরে ওই ছবিটা আমার ওর বান্ধবীরে দেখালাম যে দেখ ও যদি আমার কথা না কয় এইসব ছবি টুবি আমি সম্পূর্ণ ছেড়ে দিই। পরে এমন অবস্থা আমার এই মানে ফোনে মেমোরি কার্ড না, আমার ফোনে নোকিয়া ফোনে জায়গা আছে, ওই ছবিগুলো আমার নোকিয়া ফোনে। হঠাৎ করে সবে বরাদের রাত 2015 সাল, তখন আমরা জাফরগঞ্জ যমুনা নদীর ভিতরে সবাই আড্ডা মারতেছি, মানে বন্ধু বান্ধব কয় হ্যান তেন পানি পুনি আনছে হ্যান তেন আয়, মানে আমাকে লাগাতে আমি একাই গেছি। ওই জায়গা থাকার পর এমন টাইম সবাই খায় বেভুম ঘুমে, আমরা তখন টাস খেলতেছি। কেরা কত টাস খেলা পরে এই নিয়ে একটা খাওয়া বাজি, পরের দিন বিরিয়ানি খেয়ে টাস খেলতেছি। খেলার পরে ওই দিন হলে আমার পুলিশে ধরলো, মানে রাত্রি টহল দেয় যে পুলিশ গুলা ধরার পর কয় তোর বাড়ি, মানে ওগো সবার বাড়ি এক জায়গায়, আমার বাড়ি ফাঁকে, মানে ওগো ছেড়ে দিলে আমার মানে ছেড়ে দেবো না, সবার একসাথে ছেড়ে দিলে দিব, নিয়ে গেলে আমাকে ব্যক্তির একসাথে নিয়ে যাবো। মানে ওরা মাম্মু ওরে টাকা মানে ছাড়াই দিল আমার ফ্রেন্ড। ছাড়ানোর পরে পরের দিন রাত্রে বাড়ি থাকলাম, সকালে আমি বাড়ি গেলাম। বাড়ি যে আমার বলতেছি যে এই অবস্থা মা, তো কি করা যায়, টাকা তো লাগবো, 1200 টাকা দা ছাড়াইছে, 1200 টাকা লাগবে। কয় তোর তো টাকা দিতে, আমি তো তোর আব্বু বাড়িতে, মানে আব্বু বাড়ি থাকলে আমার টাকাটা দেয় না, খুব কম দেয়। আব্বু বাড়ি থাকলে আমার টাকা দেয়, আমি বেশি রাগা পারি এই ধরনের, আমার টাকা বেশি দেয় আব্বু বাড়ি না। ওকে। যাই হোক আমি কি টাকা দিব না, ও বন্ধু কি করা যায়, আমি বললাম কি তেওতা চলে এলাম, খালাগো বাসায় যে স্কুলে ভর্তি হয়েছি, তেওতা চলে এলাম। ওই খবর বন্ধুর হাতে দেখাই করিনি, আমার ফোন টোন বন্ধ করে চলে এসেছি তেওতা।
মানে আসার পরে তাও তো স্কুলে যখন ক্লাস করতেছি তখন দিয়ে আমার আব্বু আসতেছে, তাও তো স্কুলের দিকে। আমি তো জানি কাহিনী হয়ে গেছে, কারণ আমার ওই বন্ধু আমাদের বাড়িতে গেছে, আমার আব্বু এর জন্য স্কুল আমার খুঁজ বেড়েছে, কারণ আমার খালার বাড়ির স্কুল, এটা আমার আব্বু কোনোভাবে সম্ভব না আসবো। আসতেছে মানে যেভাবে আর হ্যাঁ চোখ মুখ দেখে বুঝতেছি যে আমার পাইলে আজকে মারবো, আজকে আমার ছাড়বো না। এই অবস্থায় আমি স্কুলের যে দোতলায় আসলো ওই বাউন্ডারি ধরে কেসি কেটে লাভদাম বের হইলাম সাইডগড় স্কুলের মাঠ থেকে। বের হওয়ার পর আমি আরিসা থেকে সুজা গাবতলি থেকে যাত্রাবাড়ি থেকে আমার এক ফ্রেন্ড থাকতো নারায়ণগঞ্জ যে পাগলা পানির ট্যাঙ্ক রট মেলে, ওর ওই জায়গায় সরাসরি চলে আসি। আগে ফোন দিছি ওর আরিসা থেকে, বন্ধু তুই কই এই অবস্থা হ্যান তেন। ওই জায়গায় গেছি, যাওয়ার পরে রট মেলে মনে করেন এমন চাকরি সকাল ভোরে উঠলে 2টা বাজে এই অবস্থা। আমার আব্বা মতো জানে আমি হাগো ফোন ধরতেছি না, ফোন দিতেছে। এর ভিতরে যে আমার যে গার্লফ্রেন্ডের যে ছবি, ওর সাথে যে আমার জোড়া করা যে ছবি ছিল ছেলের লগে, ওই ছবিগুলো আমি বলতেছি এগুলা রাহাম করে নানান জনে ফোন টোন টিপে ফেসবুকে ছাইরা দেই, কেউ দেখবেন না, 1 লিমিট করে থমু প্রোফাইলে যাতে কেউ না দেখবার পারে। একটা ফিকি ফেসবুকে থুইছি। পরের দিন আমি রট মিলে কাজ করতেছি, 3 দিনের মাথায় কাজ করতেছি, আমার ফোন আইসে 70টা ফোন আইসে। 2টা বাজে যখন ফোন আমি হাতে নিছি 70টা ফোন। আমি দেখে অবাক হয়ে গেছি যে এত ফোন মানে কি, তাও আননং নাম্বার। পরে ফোন দিয়ে একজনে ধরে হ্যালো, মানে তেমন ভালোভাবে কথা বলে না। আমি যে আমার গার্লফ্রেন্ডের কথা কইতাম যে ফোন দেয়, ওই ফোনটা দিয়ে একটা ফোন আইছিল থেকে। পরে ব্যাগ দিছি, মানে ওর তো ফোন আসল না, ওর বাস্তির ফোন ছিল। বাস্তি বলতেছে আঙ্কেল আপনি কি ফেসবুকে ছবি ছাড়ছেন? আমি কি মানে তরকার হয়নি তো, এটা কাহিনী হয়েছে। মনে করেন যে ওরে তো আর আব্বা আম্মা খুব মারছে, বেদম মার দিছে। এই ছবিটা ছাড়লো কি তাইলে? ফেসবুকে ছবিটা আমি ছাড়ছিলাম, মানে 1 লিমিট করবার যায় ওইটা আমি করতে পারি না, পাবলিক দিয়ে দিয়েছিলাম ফেসবুকে। তারপর এই নিয়ে মনে করেন যে ওর তো স্কুল যাওয়া বন্ধ, সম্পূর্ণ কিছু বন্ধু। আমার তো মনে করেন ওগুলাকার পোলাপান পাইলে ফুলবো, একশো বানাইবো। মানে আমার বাড়িতে ফোন দিছে, মানে ওর চেয়ারম্যানের কাছে বিচার দিচ্ছে যে আমার মেয়ের মান ইজ্জত নিয়ে এরকম একটা প্রশ্ন, এই পোলা এই সব কাম করছে। ওরা আবার ঢুইকা দেখছে আমি কেউ লাগে আমার কেউ ট্যাগ করে দিছে নাকি ছবি, জানে ওরা রিলেশন আছে, কিন্তু এইরকম ওইটা ভাবে নাই। ওই ছবিটা দেখার পর ওর আব্বু আম্মু ওরা মানে এলাকার পোলাপান যাবো তোমার বাইরে দেখাইছে। তারপরে আমি আমার যে ফোনগুলা দিছিল, আমি একটা ফোনে বক দিচ্ছি, একজন ঠেসে দিয়েছে কই তুই ঢাকায়। বললাম ঢাকা কোন জায়গায়? আমার বলতেছে আমি আছি কি, কয় আমি অমুক জায়গার অমুক, ঠিক আছে। আমি বলতেছি হ্যাঁ কোন। পরে কয় ছবি টবি, আমি হ্যাঁ ছবি তো আমি ছাড়ছি, তাই কি সমস্যা কি? পরে কয় তুই কি বিয়া করবি? হ্যাঁ করুম, সমস্যা কি? ছবি যেহেতু ছাড়ছি, ভালো যেহেতু ভাই অবশ্যই বিয়া করুম, সমস্যা কি? পরে অবস্থায় ছবিটা কি বোটানিক্যাল গার্ডেনে তোলা আপনাদের ছবি, যে ছবিটা ছাড়ছেন? হ্যাঁ, এটা কি মানে খুব বিশেষ কোন ছবি ছিল, মানে খুব অন্তরঙ্গ মুহূর্তের ছবি? মানে মুহূর্ত মানে আমি তো ওর লগে জেনে কোনদিন ছবি তুলি নাই মেয়ের লগে। ওর যে বললাম যে বাড়ির পাশে যে বাইটা ছিল, বাই ছবি তুলছিল, প্লাস ওর ভার যে মাথা কাইটে আমার মাথা লাগাই নিছিলাম শুধু কম্পিউটার দোকান যায়, ওনা আমার মাথা নিছিলাম, এই যে ছবিটা ছাড়ছিলাম আমি। ওর লগে আমার কোনদিন কোন ছবি তোলা হয়, মানে ছবি তো তোলেন নাই? ছবি তুলি নাই। ওর লগে ওর গলা, আমি ওই পোলার গলা কাইটে আমার গলা লাগাইছি। এই পোলাটা কে ছিল? ওর মানে বাড়ির সাইডে ভাই লাগে, একসাথে ঘুরতে গেছিল। এটা তো ছবি দেখলেই বোঝা যায় যে ছবিটা নকল করেছে বা এরকম কোনো কিছু, এটাই সেন্সটাও কি ওদের ছিল না? যাই হোক, বলেন তারপর। পরে এই করার পর মানে 7 দিন আমি যে রটমিলে থাকি, 7 দিনের দিন হলে সম্পূর্ণ টাকা দিয়ে দেয় হিসাব করে। পরে 7 দিন পর আমি বাড়িতে যাম, আমার খুব ফোন দিয়েছে, আব্বু ফোন দিয়েছে, কই চেয়ারম্যানের সাথে বিচার দিছে ইটি কর। আমার যে প্রোফাইল পিকচার ছিল, মানে ওই যে আইডি ছিল ফেসবুকের, ওই আইডির নাম ছিল LS ডন লিমন, LA লিমন, আর এসে সম্পাদ মেয়েটার নাম। আর মনে করেন যে শয়তানি করে সবাই ডন বলে রাখতো। আমাদের এলাকার যে চেয়ারম্যান ইউনিয়নের, আমাদের নয়বির বাজার যে বলতেছে তো কোনো কার ডন লিমন কে, পরে কয় ডন বলে তো কেউ নাই। পরে কয় ও এরকম ছবি টবি ছাড়ে, পরে ছবি দেখাইছে আমার, পরে চিনছে। পরে বিচার আমার আব্বু আমার নেওয়ার জন্য, আমার আব্বু থাকে মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ হয়েছে। আমি যে রটমিলে থাকতাম ওই জায়গায় যে সর্দার তার লাগে কন্ট্যাক্ট করেছে, ওইটা আমি জানি না। আমি ওই দিন কয় বাড়ি যাম, ওই মেলের সামনে আমি খাইতেছি, মানে সকালে নাস্তা করতেছি, নাস্তা করে মোবাইলে ড্রেস করুম বেরোম, গেটের সামনে আমার আব্বু বলতেছে চল বাড়ি যাই, বাড়ি যা এটা মীমাংসা করে তারপরে যা ইচ্ছে তাই করিস না। আমি বলতেছেন আমি তোমার বাড়ি যাম না, আমি তো আব্বার রাইগাই বেরিয়েছি, পুলিশে আব্বু দাবার দিয়েছি, স্কুল তো পলায় বেরিয়েছি, আমি তো আর যামই না। তোর আব্বু বলতেছে চল সমস্যা নাই, আমি কে না আমি আর যাবো না। পরে আমি যাই না বলে আমার আব্বু কান্না করে দিছে ফার্স্ট টাইম। রোডের ভিতরে আমি দৌড় দিছি আব্বুর থেকে, আমার ব্যাগ বুক থেকে আমি দৌড় দিছি, স্কেল ব্যাগ ছুঁয়ে আমি দৌড় দিছি। আমার আব্বু কান্দা দিছে, কয় তোর যেদিন ছিল ওই দিন তুই বুঝবি, তুই তো একা। কান্দা দিছে। পরে যাই হোক আমি আর আব্বুরে দৌড়া কই চলো গাড়িতে উঠো, গুলিস্তানে এলাম। গুলিস্তান থেকে একদম সোজা আরিসের টিকিট কাটলাম, উথলি যা নামলাম। আব্বু তুমি বাড়ি যাও, আমি খালাগো বেরিয়ে যাই দিক দেয় অবস্থা কি। পরে যাই হোক পরে আর বিচার টিচার হলো না, মানে টেকা চুকা দিয়া মানে বিচারের সমাধান করে ফেলাইছে। আমি মনে করেন বড় হয়ে গেছি একটু, আমি যদি সবার সামনে যা মার খাই এটা তো সহ্য না, আমার যদি মার দেবো পারে স্বাভাবিক। টাকা টুকা কিভাবে কাটা দিয়েছে? টাকা আপনার বাবাই দিয়েছে? আমার আব্বু টাকা দিয়েছে। কত টাকা দিয়েছেন?
8-10,000 টাকা দিচ্ছে, মানে মেয়েদের 1 টাকাও দেয় নাই। মানে চেয়ারম্যানদেরকে টাকা টুকা দিয়ে ম্যানেজ করেছেন? মানে চেয়ারম্যানদের টাকা দেয় নাই। তাহলে মানে ওই এলাকার যে মাথা, মানে একটা এলাকা আছে না, যে ওর কোনো গ্যাঞ্জাম হলো এলাকার একজন একদম ওরে টাকা দিচ্ছেন? হ্যাঁ। ওকে, তারপর? মানে 8-10,000 টাকা দেওয়ার পরে ওটা মিউমিশে আর কোনো ইটি হয় নাই। মানে তারপরে আমি তো মনে করেন বাড়িতে মানে আব্বু আবার ঢাকা চলে গেছে। ঢাকা যাওয়ার পর আমি খালা করতে বাড়িতে গেছি। মনে করেন দিক দিয়ে আমার স্কুল সাঙ্গে উঠে গেছি। স্কুলে আমি ক্লাসই করতাম না, ফুল ক্লাস মানে স্কুলে। বাড়ি গেছি, যাওয়ার পরে আমি আমার টার্গেট মেয়ের লাগে আমার কথা কইতে হইব, তাছাড়া আমার জীবনে ঘুম আসবো না। অনেক চেষ্টা করতেছি, মানে কোনোদিন মেয়ে আমার কথা কবো না, এরকম সিস্টেম। মেয়ে খেলে একটা কথা, আমার তো সুন্দর মেয়ে পাবি তুই, হ্যান তেন, আমার তো কোনদিন কথা কইস না, এই কথা। আমি কি করবো দেখো, এরকম আমার ভুল হয়ে গেছে, আসলে জিনিসটা আমি বুঝতে পারি নাই। ওকে, মানে অনেক কিছু করা এর জন্য কি করার জন্য, মানে মেয়েটাই ঘটনার পর আপনাকে পাত্তা দিচ্ছিল? আমার কোনো পাত্তা দিতেছে না। কত বছরের সম্পর্ক ছিল আপনার মেয়েটার সঙ্গে? 2014 সালের 25 মার্চ আমাদের ফার্স্ট মানে আমি প্রপোজ করেছি, ওই দিন রাজি হয়। আর এইটা হলে আপনার 15-তে, মানে বছর খানিক আমরা ধরতে পারি। বছর খানিক। ওকে, ওইভাবে পরে মেয়েটা বলতেছে কোনোভাবে সম্ভব না, হ্যান ত্যান অনেক কিছু, ঠিক আছে। মানে আমি বুঝাই পারতাছি না কি করা যায়, হ্যান ত্যান। এক বন্ধু যে কবিরাজ, জানেন যে তাবিজ কাবিজ করলে মেয়েরা বসে বসে হ্যান ত্যান অনেক কিছু। আমি বাড়ি থেকে 27,000 টাকা মারিয়ে দিই, গরু বাচ্চা টাকা। কিভাবে মারেন? ওইটা সুকেতের ভিতরে যে টাকাগুলা থুইছিল ওইটা আমি দেখে ফেলাই, ওই টাকা 27,000 টাকা মেরে দেই। মানে এই টাকা মেরে কি করেন আপনি? কবিরাজের কাছে যাই। আমি এক নগরে 5টা কবিরাজ ধরি। মানে মেয়েদের যে, আমি ডিটেল জানতে চাই, প্রত্যেকটা কবিরাজের ঘটনা জানতে চাই, বলুন। ফার্স্ট টাইম একটা কবিরাজ, এটা হলো জাফরগঞ্জ, আমাদের পাড়া প্রতিবেশী এক আম্মা, আমি এটা বললাম না? জি। সে তার সাথে মহিলা কবিরাজ? হ্যাঁ, মহিলা কবিরাজ। সে হিন্দু শীতে টুতু মাথা। সে মনে করেন যে ফুল গাছের পানি অমুক তমুক হারে দিলাম। ফার্স্ট টাইম 3,000 টাকা। 2টা তাবিজ দিল, মেয়ে গো ডোয়ার নিচে গাইরা থইতে হইব, আর একটা জবা ফুল দিল, ওইটা মেয়ে গো চালে দিতে হইব। দিলাম, মানে 1 সপ্তাহ দেখলাম তাই করা। মানে হ্যারে অলরেডি 5 লাখ টাকা আমার দোয়া গেছে। এর ভিতরে মনে করেন যে কোনো কাম হইতেছে না। একদিন একটু আইসা দেয়, মনে করেন ভালো লাগে, ঠিক আছে আইসা দিছে, মনে হয় কামই তো হইছে, কিন্তু কিছুই না। এইটাই করার পর দ্বিতীয় মনে করেন 8টা কবিরাজ আছে একটু দূরে। ও মনে করেন যে মোটরসাইকেল নিয়ে যাইতাম, ও মোটরসাইকেল সেরা কয় আমি মেয়েরে দেখুন, মেয়ের ছবি লাগবে। আমি ছবি তো আমার কাছে আছে, আপনি ছবি না, সমস্যা নাই। মানে একা একা করতে করতে একদিন আছে মেয়ে গো পাশের যে বাড়ি, মানে 2-3 বাড়ি, মেয়ে গো বাড়ির সাইড এক কবিরাজ। ওই কবিরাজ একটা না 12,000 টাকা খাইলো, যে 100% গ্যারান্টি আমি কাজ করে দিই। লাস্ট মুহূর্তে আমার কোনো কাজই হলো না। কতগুলো তাবিজ নিয়েছিলেন? আনুমানিক 30-40টা পাওয়া যাবে এখনো দোয়া দিলে। মানে প্যারাক আছে, প্যারাকদা ডুয়া লিক করতাম, তারপর ভিতরে তাবিজ গাড়তাম আমি। ও মাই গড। ওকে, তারপর? আর মেয়েদের পথের সামনে পাওয়া যাবো মনে করেন 10-20টা পথের ভিতরে গাড়া। ওকে, তারপর? মানে তাবিজ মামিজে কোনো কাম হইতেছে না। আমি মনে করেন যে হ্যাং হয়ে গেছে। মাঝে মাঝে আমার আবার টেস্ট পরীক্ষা চলে এলো, পরীক্ষা দিলাম, দিয়ে ব্যক্তি দেখে পরীক্ষা তো মনে করেন যে কোনো কামে লাগতেছে না। 2টা না 3টা পাস করলাম। পরে সারা চুলিটা আবার আমার খালুর পরিচিত, খালার বাড়ি যাই স্কুল, এবার পরীক্ষা দেওয়ার অনুমতি দিল। পরে এসএসসি পরীক্ষা দিল, তখন আরিসা হলে আমাদের এক্সাম। আরিসা? হ্যাঁ, আরিসা ঘাট। আমার পরীক্ষা আরিসা, মানে পরীক্ষা কেন্দ্র। হ্যাঁ, পরীক্ষা কেন্দ্র আরিসা। পরীক্ষা দিতে গেলাম, মেয়ের লাগে কথা কিছু যে আসলে আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে বলেছে, মাফ করে দিছি। মেয়ে দিয়ে আমার হাতে কথা কয়, আমি বুঝবার পারতেছি না কিসের জন্য মেয়ে আমার লাগে কথা বলতেছে। ওরও কি আরিচাই পড়েছে পরীক্ষা? মানে আমরা তো স্কুল কেন্দ্র এক আরিসা, আমার পড়তেছে সরকারি, ওর পড়ছে সরকারি স্কুলে, আমার পড়ছে বিলাতি স্কুলে, পাশাপাশি 5 মিনিট। ওকে, আমি হলে ঢুকছি, আমার তো মনে করেন ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব নাই, এর খাতির আমি ঢুকা কি অবস্থা। এসএসসি পরীক্ষার সময় এক্সামের সময় আমি তো মনে করেন রেজিস্ট্রেশন ট্রান্সফার করেছি। পরে ওরে বললাম কি অবস্থা, হ্যান তেন, মানে আমার লোকে ভালো কথা কইতেছে, আমি তো হ্যাং হয়ে গেছি জায়গায়, যে আমার দেখলে কথা কইতো না, আমার মুখ করতো, আমার তো সুন্দরতা পাইবেন হ্যান তেন মেলা কিছু। হিমে আমার লোকে সুন্দর করে কথা বলতেছে ফার্স্ট দিন। পরের দিন ওই দিন আরিসা নদীর পাড় দিয়ে অনেক ঘোরাঘুরা করলাম, মানে পরীক্ষা দেওয়ার পর ঠিক আছে ভালো, আবার ফোনে কথা কয়, অনেক সুন্দর কথা মনে করেন। এই অবস্থা আস্তে আস্তে পরীক্ষা আমার শেষ হয়ে গেল। পরীক্ষা শেষ হওয়ার পর একদিন আমার ফোন দিছে। ওকে, ফোন দিছে, কই তুমি? আমি বলতেছি আমি তো মাঠে ক্রিকেট খেলাম, একটু পরে না একটু উঠলে আসো। ওকে, আমি কি আমি শপিং করে আইছি, একটু উঠলে আসো। আসার পরে মেয়ে আমার বলতেছে যে কালকে একটা জিনিস শুই না, তুমি খুশি হবা আবার মন খারাপ হয়ে যাবে। আমি কি এমন জিনিস? বলতেছে সেই জিনিসটা কালকেই বুঝবা। আমি কি? পরে আমার এক হোটেল ঢুকাইলো, ঢুকে হারে মিষ্টি খাওয়াইলো। 1 কেজি মিষ্টি কিনতে সেই 12টা 11টা আমি খেয়ে ফেলাই দিচ্ছি, বড় বড় মিষ্টি, আর একটা আমি মানে ওই খাইছে। খাওয়ার পর আমি কালকে আসলাম, আমি কি কালকে, মানে ওই দিন হলে 2016 সালের 16ই মার্চ। জি, আমাকে কয়েকদিন মানে 1 সপ্তাহ আমাদের পরীক্ষাটা শেষ হয়েছে এসএসসি। আমি বুঝতেছি কাহিনী যে কোনো একটা গুড বইতে হতে এত সুন্দর করে কথা কয়, কাহিনী তো একটা আছেই। জাস্ট পরে রাত্রে যখন আমি বাড়িতে 10টা 10:30 ও গালাগার এক ফ্রেন্ড আমার ফোন দিছে, দোস্ত কই তুই? তো বিয়া মিটে গেছে।
বিয়া মিটে গেছে, আর বিয়া কালকে বিয়া রিস্টি হবে কালকে তো উঠাই নিব না। আপনার কালকে হলে মানে বুধবার 2016 সালের 16 মার্চ রোজ বুধবার, ওই দিন মেয়েটার বিয়ে ঠিক হবে, মানে রিস্টি হইতে তো কমপক্ষে 1 সপ্তাহ ফেলাইবো আমার একটা আইডিয়া। আর আমি সব বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল, আর ওইদিকে তখন রমজান থাকে, আপনার এই যে ইউনিক আছে না নবীনগর, ইউনিক থাকে, মানে রমজানে বলতে আসি দোস্ত কই তুই কালকে চইলায় মেয়ের উঠাই নিয়ে এলাম তা থেকে কপালে, মানে মেয়ের আমি বুঝবার দিতেছি না, মেয়ের লোক কিন্তু আমার কথা হয় ফোনে। হঠাৎ করে একদিন ওই মানে তারপরের দিন মেয়ে আমার বলতেছে বিকেল 4টা-5টা ধরে যে শুনবে কালকে কিছু শুনবার পারো হ্যান। আমি কি এমন কথা কালকে শুনুন, আমি তো জানি ওর বিয়া ঠিক হইছে, আমার বলতেছে না। মানে হঠাৎ করে আমি জানতেছি যে বিয়া শাদী হবো না, ওইটা কি আবার নির্বাচনের টাইম, যে শুক্রবার দিন যাবো নির্বাচনের কথা বলো মরে বইলা আঙ্কেল আমরা পোস্টার লাগাতেছি ভোট দেন, রাত 10টা বাজে ভোট চায়, মায়ের বাপের গলায় দাও উঠে মেয়ের উঠাই নিয়ে এলাম, উঠাই নিয়ে আমি বিয়ে করুম। ওকে এইরকম একটা আইডিয়া। কিন্তু পরের দিন যে বুধবার বিয়া রিস্টি হবো, ওই দিনই মেয়ে বলছে, মানে মেয়ের যে হাজবেন্ড ওরে বলছে যে আমার নীলে আজকে উঠাই নিয়ে যাইতে, বিয়ে করে আমার আজকে নিয়ে যাইতে। আমি আমার যে ফ্রেন্ড রমজান ওর আবার ফোন দিছি, ও তো মনে করেন যে ইউনিক রওনা দিছে মানিকগঞ্জের দিকে। আমি কি তুই ওগো বাসার সেমনাই সানা, আমি রিক্সা নিয়ে আসতেছি, রিক্সা নিয়ে যাবো মেয়েদের বাড়ির ভিতরে দেখি পর্দা টানানো, সিএনজি দেখে তো আমার মাথা মধ্যে হ্যাং হয়ে গেছে, বিয়া রিস্টি করবো বাসার ভিতরে সিএনজি কে, এটা তো অন্য কোনো গাড়ি ধরে ওরা বাড়ি যেতে পারবো। হ্যাঁ এক ফোন দিয়েছি, এক বন্ধু ভাই দেখ কমলা মানে কবুল কইতেছে, এটা আমার শোনাইলো, মানে বিয়েটা সব হয়ে গেছে উঠাই নিয়ে যাবো আজকে। মনে করেন যে আমার তখন মাথার ভিতরে আকাশ টাকার ভেঙে পড়লো, কি হইলো আজকে। মানে যাই হোক পরের দিন মানে ওই দিন রাইতে তখন ওই সিনজিনে ওরা যাইতেছে রোডের মাঝখানে 11টা বাজে আমি বসে রয়েছি, আমার সব বন্ধুরা গায়ে দোস্ত যাইছে মন টন খারাপ করিস না, মানে একাই চোখ দা পানি বেরিয়েছে বুঝতেছি না। পরে একটা সিনজির আলো আসতেছে, সবাই কয় পুলিশ, আমি কি পুলিশ না এই সিনজি তো মেয়েটা আছে তোরা দেখ। পরে সিএনজি সিঙ্গেল দিচ্ছে, মানে কাউরে সিএনজি থামে নাই। পরে আমার যে হাত, ওই হাতটা দিয়ে মনে করেন যে সিএনজির গ্লাস তুলে করছি, পরে এই যে হাতে এই জায়গায় কেটে গেছে। কাটার পরে মনে করেন যে মেয়েটার বাজারের ভিতরে সিএনজি বেরিয়ে আমরা পিছনে রাস্তা বের দিই, পোলারে মেরে ফেলে দিই, মেয়েরা উঠাই নিয়ে আমার নিয়ে তুলে এইটাই। পরে আমার যে ফ্রেন্ড ও রমজান ও মানে সিএনজির পাঁচ গেছে, পরে বাজারে যে অনেক ভাই ব্রাদার ফিরাইলো হ্যান দেন, মানে সিনিয়র ভাই ব্রাদার যারা থাকে, মনির ভাই, দীপু কাকা, তপন ভাই, মানে হ্যাঁ আমার ফিরাইলো ধরলো। পরে বিয়ে হয়ে গেল, বাড়ির পর রমজান গেলো, দোস্ত ভালোই তো সাজাইছে ওরে, ঠিক আছে আমি মানে কয় হ্যাঁ মেয়েদের হেঁটে দেখলাম, অনেক কিছু দেখলাম, সাজাইছে অনেক সুন্দর করে। এই টাইমে আমি আমাদের এলাকায় তখন গান হইতেছে, মানে বিচার গান হয়, বিচ্ছেদ গান যেটা বলে, অনেক সবাই মেলায় থা সব বন্ধু বান্ধব এলো, কি লিমন কি অবস্থায় কিনা শুনলাম পরে যাই হোক রাত 4টা বাজে তখন আমি আমার বড় ভাইয়ের রুমে আমার জামাইতে দোপে নাম চল রাস্তায় যাই, মানে দোপে যে আমি নামুম আমার শরীরে এই পরিমাণে শক্তি নেই যে আমার সরাসরি গিরা যায় মাটিতে ছিকলো মানে দোপে। পরে মনে করেন যে ওই দিন আমি কোনো নেশাও করি নাই, তারপরে মনে করেন আমার 2 পাওয়া পড়ছে। পরে যাই হোক আস্তে আস্তে সারার পর বিরিজ যা বললাম, আমার এক বন্ধু ওর নামটা কইতেছি না, ও ফার্স্ট টাইম তখন ইয়াবা নিয়ে আসে, যে তোর জানি গুমদুর আছে ইয়াবা নিয়ে আসে ফার্স্ট টাইম, আর ফার্স্ট টাইম ওই দিন একসাথে গাঁজা নিয়ে আসে, আচ্ছা একসাথে বানাইলো। ফার্স্ট টাইম মানে গাঁজা সিগারেটের ভিতরে রাখা এটা জানতাম, আগেও টুকটাক মানে বন্ধু বান্ধবের সাথে মিশলে টুকটাক হয়েছে, কিন্তু ইয়াবা ফার্স্ট টাইম তখন কেমনি খাই ওটা দেখলাম। 2 টাকার খয়েল দাম মুছে একাই টান দিলাম, মানে কোনো টিকে চাই না, কিন্তু ঘুম আসে না। পরে যাই হোক এরপরে সবাই পরে লাভ লোভেরে ফোন দিছে, আমার মা ফোন দিচ্ছে যে কই রে এই জায়গায় তো দিয়ে দাও। পরে ওরা সবাই বাড়িতে দিবার গেছে আমার বাড়িতে, তখন 4:30 বাজে, মানে সকাল হয়ে গেছে পড়াই মানে ভোর। তখন আমি যখন বাড়ির ভিতরে যাই তখন আমার বাড়ি কেউ ঘুমায় না, আমার দাদা দাদি ছোট বোন মা আব্বু তো তখন ঢাকাই, কেউ ঘুমায় না। এবার বলতেছে যে মানে বাড়ির সবাই জানি তো মেয়ের লোক আমার রিলেশন আছে, বলতেছে আর বিয়ে হয়ে গেছে মন খারাপ, মানে বিয়ে হয়েছে মনে সিচুয়েশন যে আমার এলাকা থেকে 1/2 কিলোমিটার দূরে, মানে আমার বাড়ি থেকে আমার এলাকার ভিতরে পড়ছে, আমার নামে একটা দুর্নাম যে আমি উঠাইন বাড়ি গেছিলাম হ্যান দেন অনেক কিছু, মানে একটা জিনিস ছড়াই গেছে ওই রাত্রের ভিতরে। পরে কিছু হওয়া পরে কয় তোর সাজা লাগবে পড়লে মেয়ের তুই উঠাই নিয়ে গা, আমি আমার মাই কইছে, আমি তো মনে করেন খুশি যে আমার মা আমার অনুমতি দিয়েছে মেয়ের উঠানোর পর। এক বন্ধু মানে বলতেছে আইসা সেলিম দোস্ত দেখ তোর জন্য ওই মেয়ে উঠাই নিতাম, ঠিক আছে, কিন্তু আমাকে এক সময় তোর লাগে আমার একটু ঝগড়া লাগলো, তখন আমি বললাম যে ওই মেয়ে এক পোলার লাগে এক রাত আসছিল, তখন তুই কি ভাববি? পরে জিনিসটা খারাপ ভাইবা, পরে আমি যা হয়েছে তো ও বলতেছে দোস্ত তাহলে একটা কাম কর, মানে আর এক বন্ধু মানে ও বলতেছে যে একটা কাম কর, কালকে তুই 1005 টাকা নিয়ে এক জায়গায় জামানি, টাকা নিমু 5000 কোন জায়গায় যাবি, তোর কাছে জামানি, ঠিক আছে দেখ মানে একটু ঘুমাইছি, ঘুমানোর 7টা বাজে সকাল। ওই দিনই ওই যে মেয়ের বিয়ে হয়েছে না গার্লফ্রেন্ড বললাম, ওর জামাই আমার ফোন দিছে, ফোন দেখায় কিরে কি অবস্থা, আমি তো ঘুমের তালে
ঠিক আছে, এখান থেকে আমরা ফিরবো। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি নিতে যাচ্ছি। ঠিক রাত 12টায় আবারও ফিরছি। আর যে কিপ্রিয়াকে আপনি শুনছেন মাসের শেষ যাহা বলিব সত্য বলিব, অর্থাৎ জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডে। আমাদের পেজটির ঠিকানা www.facebook.com/JBSB Uncensored। স্পেলিংটা হচ্ছে JBSBUNCENSORED। দ্যাট ইজ কল্ড JBSB Uncensored। ফিরে আসছি ঠিক রাত 12টায়। Royal Tiger Drink presents JBSB Uncensored. Recharge yourself presents JBSB Uncensored. Recharge yourself. সময় রাত 12টা, প্রিয় শ্রোতা, এবং আপনারা শুনছেন জেবিএসবি আনসেন্সর্ড অন 89.2 FM। আমাদের সঙ্গে রয়েছে লিমন। আমরা কথা না বাড়িয়ে লিমনের কাছে ফিরতে চাই আরো একবার। লিমন, আমরা যেখানটায় ছিলাম, খবর দিছে, আপনাকে ফোন দিছে? হ্যাঁ, আমারে ফোন দিছে। ওর জামাই ফোন দিছে, কিরে কি অবস্থা? আমি ঘুমের তালে তালে বলতেছি হ্যাঁ ভালো। পরে কয় সত্যি ভালো তো? হ্যাঁ। পরে এমন ভাবে কথাটা কইলো, ঠিক আছে, মনে করেন যে বলতেছে যে কিরে রাত্রে তো 2বার হয়েছে, ভালোই তো লাগলো। ওহো, মানে ভেরি ব্যাড। ওকে, তখন মনে করেন যে আমার মনে হইতেছে যে ওরে মেরে ফেলাই দিন যা থাকে কপালে। কিন্তু ওই মনে করেন যে আবার আমার যে কাকা, আপন কাকা শালারলি বাস্তি লাগে, আত্মীয় সম্পর্কে আমাকে বাড়ি ধপ দিছিল, সেটা এর জন্যই জানে। এর জন্য আমি ওটা কিছু করি নাই। পরের দিন যাই হোক কথা বলার পর ফোনটা আমি রাইখা দিছি। বিয়ে করছে আর ভালো কথা, মানে আবুল তাবুল কথা বলতেছে। পরের দিন 5,00,000 টাকা বন্ধু কইছে। কি পরে টাকা চাইলাম, আমার কাছে যে টাকা লাগবে, দিব না। এর জন্য বাড়ি টিপে আসলো, একটা টিপিটা ভেঙে ফেলাই দিল রাগের মাথায়। তারপরে দাদা ফিরে বেড়েছে রাগের মাথায়। তো রাত্রে নেশা করছিলাম, ওর দাদার হাতে বাড়ি লাগছে, হাত কেটে গেছে। মাদার কাকা ওর বাড়ি লাগছে, লাগার পর পরে টাকা দিচ্ছে, মানে সব জ্ঞান দামের পর তারপরে টাকা দিচ্ছে। ফার্স্ট টাইম আমার ওই ফ্রেন্ড আর আমি তখন ফার্স্ট টাইম পতিতালয় যাই, যেটা বাংলাদেশের ভিতরে 1 নম্বর দৌলতদিয়া ঘাট। ওকে, সেখানে গেলাম। যাওয়ার পর মানে ফার্স্ট টাইম যখন ঢুকলাম ভিতরে, মানে টিকিট, ওই জায়গায় নিয়ম কি টিকিট কেটে ঢুকতে হয়, 40 টাকা করে টিকিট নেয়। মানে ঢুকলাম, ঢুকার পরে মনে করেন যে অনেক মেয়ে, 500-600 এরকম মেয়ে ড্রেস পইরা, সুন্দর সুন্দর ড্রেস পইরা দাঁড়ায় রয়েছে, বক্স বাজতেছে, ওপেনলি গাঁজা খাইতেছে, মদ খাইতেছে, মাতলামি করতেছে। পুলিশ সাইডে কিচ্ছু কইতেছে না। ওকে, মানে ফার্স্ট টাইম আমার তো মনে করেন যে বন্ধু কইতেছে তার কিচ্ছু মনে থাকবো না এই জায়গায়। মানে ও তো মনে করেন যে আগে আসে, ওইটা তোর আমি জানি না, ও যে এই জায়গায় আগে আইছে। তারপর ফার্স্ট টাইম যেন পতিতালয় ঢুকলাম, মানে ভিতরে যখন গেলাম, পা রাখলাম, প্রথমে আমার নিয়ে গেল এক গাঞ্জার আসরে। জায়গায় মুরব্বী নাই আর মনে করেন যে কোনো লোক নাই, অল টাইম সবাই গাঁজা খায়। কি কয় তারে হেনে যে মনে করেন আমিও খাইলাম, ফার্স্ট টাইম কাশলাম, তারপরও খাইলাম। তারপর এলাম মানে ওই জায়গায় এতটা পরিমাণ দাম কম মদের, যেটা 350 টাকা লিটার কয়। ওকে, ওই থেকেও 1 লিটার নিল, 1 লিটার পাল্টা খাওয়া ফেলালাম, জগ দূরে খাওয়া ফেলালাম। লাস্ট ফিনিশিং কয় আমি মেয়ের কাছে যাবো। ঠিক আছে যা, মানে আমার বন্ধু কইতেছে কয় টাকা দে। অলরেডি কিন্তু আমার 3000 টাকা শেষ হয়ে গেছে এর ভিতরে। ঠিক আছে আমি কিনে, পরে এক মেয়েরে গেল যাইবো নাকি, আমি তোর সাইডে দাঁড়ান। মেয়ে গেল হ্যাঁ, কয় কত, কয় 300। পরকা কম টম না করে 200 টাকা গেল। মানে মেয়েরা রুমে নিয়ে গেল, আমি তো দেখে হ্যাং হয়ে গেছে। এই মেয়ে এত সুন্দর মেয়ে 200 টাকার বিনিময়ে আর দেহ বিক্রি করে দিল। হ্যাং হয়ে গেছে। হ্যাঁ, আমার তো মনে মানতেছে না যে আমি কিসের জন্য যাবো না। ও বেরো এলো, আসার পরে আমিও যাম, মানে আমি হাই দেওয়ার কইতেছি। ও কর আগে আমি বলতেছি, ও বলতেছে যে আমি জানি তুই যাবি। মানে ফার্স্ট টাইম ও আমার বলতেছে আচ্ছা যা। মেয়ের ঘরে যখন ঢুকলাম, মানে ঢুকার পরে আমি বলতাম যে আপনার বাসা কই, মেয়ের আমি জিগাইছি ফট করে। মেয়ে বলতেছে আমার বাসা ঢাকায় নরসিংদী। আমি কি এই জায়গা? পরে এই জায়গা মানে বিক্রি করে থেকে গেছে। সরাসরি মেয়েটা বলবো, মানে ওইটার দেখবে আমারও তো হয়ে গেছে মানে ভিতরে। কাহিনী আমি তো জীবনে ফার্স্ট আমার দুপ করতেছে। পরে 300 টাকা মেয়ে মিটাইছিলাম, পরে 300 টাকা মেয়েরে দিলাম, দেয়া বললাম গল্প করে পরে চলে এলাম। আমি দূর এই জায়গায় মানছে থাকে। পরে 1 দিন 2 দিন মানে 3 নাম্বার তারিখে যেদিন যা গেলাম, ওই দিন এক মেয়ের সাথে আমার ডাইরেক্ট ফিজিক্যালি সম্পর্ক হলো ফার্স্ট টাইম। তারপর মনে করেন ওই জায়গায় ফার্স্ট টাইম যেটা করার পর তখন আমার হাতে আবার একটা কি মানে একটা কথা মানে থুয়েছি, যখন যেদিন গার্লফ্রেন্ডের বিয়ে হয় ওই দিন আমার বাম হাতে মানে সিগারেট ফার্স্ট টাইম যে সিগারেট আগুন দিয়ে ওর নামটা আমার বাম হাতে পুরা লেখা ফেলায়। মানে আমার বাম হাতে ওর নামটা পুরা লেখা সিগারেট আগুন দা। মনে করেন আমি মনে করেন এটাই যে এই নাম দেখা ভবিষ্যতে কোনো মেয়াদে আমার ই করবো নাকি, মানে মানে আমার গ্রহণ করবো নাকি সন্দেহ, এরকম একটা জিনিস জাগে। মনে করেন আমি এই কথা বলতাছি যে মেয়ের সাথে আমার ফিজিক্যাল হয়েছে, মানে ওই মেয়ের এই কথাগুলো বলতাছি, ওই বলতেছে না সমস্যা না, ওই মেয়ে আমার সাথে কথা বলতেছে প্লাস সিগারেটও খায় মেয়ে, মানে সবকিছুই খায়। পরে ওই জায়গা থেকে টুকটাক আমার ফ্রেন্ডের সাথে বেরো এলাম। আর 1 তারিখে মানে লাস্ট 4-5 তারিখ যাওয়ার পরে এই অবস্থায় কিন্তু আমার ফিজিক্যালি হইতেছে অল টাইম, মানে 4-5 দিন 6 দিন 7 দিন পর পর 1-2 করে হইতেছে ওই জায়গায় যায় প্রতিদলে যায়। একদিন গেলাম, যাওয়ার পরে ও বলতেছে আমার একটা বন্ধু আসবো, কয় টাকা টাকা তোর তেমন লাগবো না, ও খুব ভালো লোক। আমি কোন জায়গা থেকে? কয় পাবনা থেকে।
ঠিক আছে আসুক, সমস্যা কি। পরে পরিচয় এলাম, আমার দেখা কাকায় তোমার শুনছি তুমি টিজি খাইছো, হ্যাঁ। পরে আমার লাগে কাজ করলে তুমি যাবতীয় তোমার যা খরচ সম্পূর্ণ তোমার। ওই টাইম আমি তো বাড়িতে মাইরা ধরে মানে আম্মুর গতর হাত তুলে আম্মুরে মাইরা কান্নাকাটি কইরা ছোট বোনের নুপুর বেচা বন্ধু আমি ইয়াবা খাইছি। সেই কথা সমস্যা নাই, তোমার সম্পূর্ণ খরচ আমি বহন করবো, তুমি আমার লাগে কাজ করবো। আমি কি কাজ কয় তেমন কোনো সমস্যা নাই, আমাকে যে গ্রুপ আছে এর লাগে তুমি থাকবা, এইটাই তোমার কাজ, তোমার যা যা লাগে খামো, টাকা লাগবে টাকাও দিব, যা খাইতে চাও তুমি। আমি ঠিক আছে। পরে বাড়িতে গেলাম, মানে ওদের সাথে আমার রাত্রে রাখতো না, মানে দিনেই রাখতো। এর ভেতরে আমার হলে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে, আমার হলো এক সাবজেক্টে কোর্স হয়েছে। আমি তো মনে করেন টাকা টোকা পাইতেছি, ওগুলোর সাথে ওরা যখন আসে আরি জায়গাটা আসে, তখন ওগুলো লঞ্চে একদম লঞ্চের নিচে যে কেবিন রুম আছে মানে বইসে 4-5 জন আসে আইসারা, মানে ছোট সাদা প্যাকেট, এর ভিতরে মানে পাউডার যেটারে মানে হিরোইন নাকি জানি কয়, এটা সরাসরি মানে আমি শুনতাম মানে মানুষের মধ্যে এই কাজের হারটা নাকি আরিসা এই জিনিসগুলো আসতো। পরে কাছ থেকে শুনলাম না আরিসা মানে ঢাকা হয়ে এটা ওই জায়গায় সাপ্লাই হয়, মানে এটা ভুল শোনা সব লোককে। পরে এটা দিতে দিতে আর আমি তো মনে করেন আমার তো আবার দিত প্রতিদিন 2টা 3টা 4টা করে দিত এরকম, এমনি টাকা টোকা সিগারেট বিড়ি সব ফ্রি। আমার মানে অবশ্যই রাত্রে কোনদিন নিত না, মানে রাত্রে কোনো অগতে নাম কয় মিশনও নিত না। আমি আবার শুনতাম যে মিশন কয় অমুক কয় তমুক কয়, একজন আবার বলে যে সরবরাহ করবো আমরা সবাই প্রতিদিন মহিলা দাম, মানে তবু পুলিশ হাতে ধরা মানে এরকম সিস্টেম। আমার যে মানে বন্ধুর বন্ধু আমার যে নিচে, ও একদিন হঠাৎ রাত্রে আমার কয় বন্ধু কই বাড়িতে 11টা বাজে, কয় তুমি ইমার্জেন্সি তেউতা আসো। আমি তেউতা আইস, আমি কি মানে ইমার্জেন্সি তেউতা দামকে, পর কয় তুমি আসো। গেলাম, কয় তো পুলিশে ধরছে, আর একজনের নাম আসলো বলতেছি ওর নামটা, কয় তো পুলিশে ধরছে। আমি কি তাহলে তুই কি করছিস, পর কয় আমি তো তৈলাইছি। কেন না কন দেবো, কয় চল জায়গায় যাম, জায়গায় মানে পতিতালয়, ওকে কোনো কিছু হইলে মানে ওই জায়গায় তোর পুলিশ ঢুকে না, কারো অ্যারেস্ট করে না। ওই জায়গায় মনে করেন সবকিছুই হয়, মনে করেন ওই জায়গায় যাম, আমি চল যাই। যাওয়ার পরে ও যে মানে থুয়া দৌড়াইছে যে সরবরাহ গ্রুপ, ওরা আবার ওরা খুঁজতেছে মারার জন্য, তুই থুয়া ধরা লিগে তুই প্রয়োজনে ধরা দিতি, সেইটা হলে ও জানে না। আমার কল রাত্রে, আমি কি তুই আমার রাত্রে কোনো জায়গায় নেস না, আজকে রাত্রে নিবি, তার মানে ওটা সমস্যা নাই। পরে ওই দিন রাত্রে মানে বোর্ডিং এ ওই জায়গায় থাইকা 2 বন্ধু থাইকা, পরের দিন সোজা আরিসা এলাম। আরিসাটা লঞ্চে ব্যাগ হয়ে আবার নগর বাড়ি কাজিরহাট গেলাম। কাজিরহাট যায় তখন ওর সাথে কথা যে মানে ওরা তো মারবই, মানে হাতে 2-3টা থাপড় দিল প্রথমে, মানে বল দেখে ফার্স্ট টাইম ওই দিন আমি পিস্তল দেখি, মানে কোমরটা বেগে কারগুলি করে পেট ফাইরা গাঙ্গে বাসাই দিব, যমুনাদা বাসাই দিব, তুই ইচ্ছা পালা লেগে কথা বলতে আছে। আমি তো মনে করেন কাঁপতে আছি যে কোন জায়গায় এলাম, আমি কিসের নেশা আমার কোনো কিছু লাগবে না, আমি কোন জায়গায় এলাম এ বলতেছি। পরে ওরা তো এবার পরে মানে ওই দিন 2 দিন আমরা ওই জায়গায় রইলাম। আমি বলতেছি ভাই কোনো সমস্যা নাই, ছেড়ে দিবেন, আপনার টাকা টুকা দিলেই ছেড়ে দিব, সমস্যা নাই। এই মনে করেন আরিসা থানার পুলিশ ওরকম না, ছেড়ে দিব, সমস্যা নাই। পরে এটা তো ভয় দেখা দেবে না, মানে ওরা তো মারার ভয় দেখাইতেছে। এদিকে আমার যে ফ্রেন্ড যে আমার যে ওর সাথে পরিচয় করে দিছে, আমার তো মনে করেন আমার আম্মু মা, আমি যতই গায়ে হাত তুলছে আমার মায়ের, এটা ঠিক আছে, আমি আমার মায়ের প্রথম সন্তান তো আমার অনেক ভালোবাসে, আর দ্বিতীয়ত এরা হলে আমার খোঁজের জন্য রাখছে। ও কই আমার বন্ধু বলছে ওই খায় হ্যান ত্যান, মানে এলাকার সবাই জানে না, ওর কাছে নিয়ে খায়, ওর কাছে নিয়ে খাই, টাকা না থাকলে ওর কাছে যাবে 500 টাকা লাগবে হ্যান ত্যান দেন, এর জন্য সবাই জানে ওইটা খায়। মানে মনে করেন যে আমার মা আমার আব্বু তো কয় তোর মতো সন্তান লাগবো না, তুই বাড়ি বাড়ি আসিস না, কিন্তু পরে আবার ঠিকই ফোন দেয়, বাবা কই তুই কেমনি জানি, মানে যাই না গেছে আমি এরকম একটা গ্রুপের সাথে জড়িত। আমার খালো আবার পাটুরা, মানে আমার যে বড় খালো সে পাটুরা ঘাটে যে টিকিট কাটে না পরিবহনের, সেই টিকিট কাউন্টারে থাকে, সে আবার আমার টুকটাক দেখতো আমি ওই দিকে যাইতাম, সেটা সে বলতো, মানে বাড়ি আমার জবাবদিহি করতে হইতো, তুই ওইদিকে কই গেছিলি, আমি বলছিলাম এই একটা প্রোগ্রাম ছিল, অমুক বাই নিয়ে গেছিল, প্রোগ্রামে মিছিল টিছিল করে এলাম। আপনার লেখাপড়ার ততদিনে কি অবস্থা? আমি তো ফেল করছি, ফেল করা পড়াশোনা স্টার্ট করেনি, হবি রেখে দিয়েছেন? ফেল করছি এক সাবজেক্ট, পরবর্তীতে আমার আর এক সাবজেক্ট পরীক্ষা দিতে বেসেছি, ইসলাম শিক্ষায় ফেল গেছি শুধু, এই জন্য মানে লেখাপড়া তো আমার নিস্তব্ধ হয়ে গেছে, পরবর্তীতে শুধু একটা পরীক্ষা দিন। তারপর আমার খালো বিচার দিত, মানে আমরা যে 2 জন মানে 2 দিন থাকার পর নগর বাড়ি থাকার পর আমরা আরিসা ব্যাগ এলাম। আসার পরে ওই যে পোলাটারা ধরছে ওই পোলার বাড়ি কাছিরহাট, পোলার পরে ছাড়াইলো, মানে ছাড়ানোর পরে আমার মোটামুটি 15-20 দিন ওর সাথে কাটার পরে মানে একই ব্যাপার চলতেছে, খাওয়া দাওয়া সম্পূর্ণ গেছে একই, মানে আমি ওর ভিতর থেকে যখন ওরা পুলিশে ধরলো ওর ভিতর মানে আমার জিনিসটা দোয়া কমাই দিল, মানে দেয়ই না তখন, মানে ওর সাথে আমি তেমন মিশতে পারতাম, আমার দিতই না। তখন ওই নেশায় আমি বাড়ি মনে করেন আম্মুরা এসে এত টর্চার করতাম কোন আমার টাকা দিবে আমি জানি না, আমার লাগবো, আমার টাকা লাগবো কোন দিবা জানি না, এই
ছোট বোনের নুপুর প্রথমে তো বেশি, দ্বিতীয়বার বানাই দিছে, দ্বিতীয়বার বেশি নুপুর নিয়ে বেশি। তারপরে মনে করেন দাদা আসে, মানে সবার কাছে টাকা চায়, আমার টাকা দেয়। পরে জানে এক মুহূর্তে আমার টাকা দেওয়া বন্ধ করে দিল, যে কোন জায়গায় কাহিনী কি, মানে টাকা দেওয়া আমার বন্ধ করে দিল। লাস্ট মনে করেন যখন যেদিন বাড়ি টাকা চাইলাম ওই দিন ফ্রিজ আসছিল, ফ্রিজটা ভেঙে দিলাম, মির্চোপ সম্পূর্ণ কিছু দিয়ে দিলাম। তারপরে মা আমার 1000 টাকা দিল, মানে ভাঙ্গার পরে যার কোনো কিছু ভাঙ্গিস না, টাকা নিয়ে যা। পরে 1000 টাকা দিল, দেওয়ার পরে আমি সরাসরি চলে এলাম আরিসা থেকে। ওই ফোন দিছি, কই তুই? আমি দাঁড়িয়েছে, আমি কি সাইটা আইসা ওরে নিয়ে আবার এই পুতুলে গেলাম। হ্যাঁ আবার গেলাম, মানে ওই জায়গায় জিনিসটা, ওই জায়গায় যদি কেউ ইয়াবা খায় রিক্স না তো, মানে নিঃস্বাদিনী খাইতেছে। মানে ওইটা অনেক মুরব্বী আছে, আমাকে বয়সে পোলা আছে, আমাকে ছোট আছে, বড় আছে, যার যার মধ্যে ইচ্ছা, কেউ কিছুই বলতেছে না। আর যদি কোনো জায়গায় বসে পুলিশে ধরে, অমুকে ধরে, ওই জায়গায় বসে খাইলাম। খারপরও কইতেছে একটা সমস্যা হয়ে গেছে। তো আমি কি আমরা যে গ্রুপ আছিলাম, গ্রুপের নামটা কি জানোস না? আমি কি কয় সর্বহারা গ্রুপ। মানে আমি তুই গেলে আমার আগে কইলি নাকি? ঠিক আছে, আমি তো ফার্স্ট টাইম পিস্তল দেখছি, আমার সেমনি কোনো ছোটখাটো ইটি করে লিঙ্কটা এত বড়, এইটা তো আমি জানি না, ফার্স্ট টাইম শুনে আমি এর ভিতরে নাই। পর কয় তুই যে ঢুকছাস তুই কি আর বেরিয়ে পারবি? তুই ঢুকছাস তুই কি বেরিয়ে পারবি? পর কয় আমার তো পাইলে মারবো। আমি মানে কয় যে ওরে থেকে আমি দৌড় দিছি, ওর সাথে নিয়ে যদি আমি ধরা দিতাম পুলিশের কাছে, তাহলে আমার মানে ওইটা বাড়তো আর কি। ওই বলতেছে ঠিক আছে সমস্যা না, আমি যা কথা সলভ করে দেব। মানে কথা কইতেছি মনে অবস্থা, মানে ফিরা ওইটা ব্যাগ হয়ে খাইতে বাসায়ও যাই না আমি, মানে বাড়িতেও যাই না, সই আবার নগর বাড়ি কাদিরহাট গেছি। যাওয়ার পরে ওরা ফোন দিছি যে ভাই কই আপনি? ওর অমুক জায়গায়। পর আইসে, আসার পরে কয় তুই আমার 200 পিস ইয়াবা নষ্ট করছিস, তোর জন্য আমার 200 পিস ইয়াবা জ্বলে গেছে। পরে কইতেছে ভাই 200 পিস ইয়াবার দাম কয়টাই? আপনার দামে কত টাকা কাম করে দিছি, মানে ট্রলার চিন্তাই করতো, মানে ট্রলার নিয়ে সব যাইতো, লঞ্চে অ্যাটাক দিত, এইসব কত করে আর 200 পিস ইয়াবা নাই গেছে। এর জন্য ওরে থাপড় দিল। দেওয়ার পরেও আমার বন্ধুরা আমার সামনে থাপড় দিছে, আমার হয়ে গেছে তখন রাগ হওয়ার পরে। ওই সাইডটা ছিল বাঁশের যে চলা, লম্বা মনে করেন, ওই চলাটা আমি মাথা পিছা দুইটা বাড়ি দিছি। বাড়ি দেওয়ার পর মনে করেন ও তো মনে করেন পইরা গেছে। পইরা যাওয়ার পর আমরা যে দুই বন্ধু আবুল তাবুল ঘুষি, মনে করেন কেউ কারে দেখাচ্ছি ই করার টাইম নেই। ও মনে করেন লাস্টে এমন ফিনিশ নেই, ওর মুখ কোনো কথা বেরিয়েছে না, মানে পইরা মুখ ফেবরিয়ে বেরিয়েছে আর মাথা দিয়ে রক্ত বেরিয়ে গেছে ওই পোলার। আমি আর আমার যে বন্ধু ও পরে মানে তাড়াহুড়া করে, তখন লঞ্চ ছাড়তে দেরি করতে আছে, আমরা দেরি হলে তো আমাকে দুজনের সমস্যা। তারপরে আমরা সরাসরি যে পিস বোর্ড ওইগুলা রিজার্ভ করে 1000 টাকা রিজার্ভ করে হারিয়েছিলাম। তার কয়দিন মনে করেন যে তার মাস দেড়েক পর শুনলাম যে ওই গ্রুপের মেন যে সদস্য পুলিশের গুলিতে মারা গেছে। ওকে। তারপর আমরা যখন এরপর এলাম, মানে ওই মানে নেক্সটে আমাদের আর কোনোদিন কাজিরহাট যাওয়া হয়নি। আর আমার তো মনে করেন যে নেশা তো আছেই এদিকে, মানে এই জিনিসটার বন্ধ হইতেছে না। ওকে। মনে করেন যখন বাড়িতে টাকা টুকা কমাই দিত, কমাই দেওয়ার পরে আমি মনে করেন কি করতাম, অমুকের ওইটা ওই বন্ধুর কাছে যাইতাম, তুই তো খাওয়া হেন দেন, অমুক একটু খাওয়াইতো, মানে আমার জিনিসটা রেগুলারই চলতেছে। চলার পরে আমি তো মনে করেন পুরাপুরি বাদ দিলাম। আমার যে বন্ধু আবার কয় তোরা চাকরি পাইছি, করবি নাকি? ঠিক আছে, আমি কে না চাকরি করবো না। পরে আব্বু আবার জানছে যে আমি চাকরি করবে চাইতেছি। পরে ফিরে এই 2017-তে এবার যে এসএসসি পরীক্ষা দিলাম, বাড়িতে আমার আবার রিপ্লে পরীক্ষা দোয়াইলো। দোয়ানোর পর আমার কিন্তু ওই জিনিসটা চলতেছে যে নেশা ইয়াবা, এটা কিন্তু রেগুলারই চলতেছে। ইয়াবা? হ্যাঁ, ইয়াবা আমার রেগুলারই চলতেছে। ওকে, চলতেছে। আমি পরীক্ষা দেওয়ার পর আমার একটা গ্রাফিক্সের যে ডিজাইনের কাজ এসএসসি পরীক্ষা দেওয়ার পর সেটা আমার মতিঝিল করার জন্য, মানে ফুফাতো ভাই ছিল ওর কাছে শিখাইবার দিল, মানে শিখাইবার দিল। অনেকবার এক যে শিখাইতো সে হলে হুজুর ছিল, একটু মানে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তার বাসা ছিল রাজবাড়ি আপনার। জি, সেখানে শিখাইতো। আমার তো মনে করেন পেরা এই মতিঝিল আমি কোন জায়গায় কেমনি খুঁজো মিয়াবা, আমার খুঁজে লাগবেই এমনি। পরে মতিঝিল আপনার এই সাইডে এই ফকিরাপুল ওই জায়গায় একটা পুলিশ, মানে সে এলে গেটের মানে সিকিউরিটি থাকে, সিকিউরিটি পুলিশ আর মানে রোটি করে যে পুলিশ, তার সাথে মনে করেন সে 2টা লোক ধরছে, মানে ওর কাছে ইয়াবা পাইছে। আমি চাই রয়েছি, আমার বলতে আসছে যে খাবি নাকি? আমি তো সন্ধ্যার পরে মানে রাস্তায় বেরিয়েছি, তুই খাবি নাকি? তাই থোস থানায় নিয়ে যাম নাকি? পরে ঠিক আছে। আমার তো মনে করেন আমি 2-3 দিন ধরে টাকাইছি, ইয়াবা পাইতেছি না, আমার মাথা নষ্ট। এবার পরে মনে করেন এই পুলিশের সাথে বললাম, হ্যাঁ আপনি কত করে পিসি করেন? বড়দের এটার দাম, ছোটটার দাম 150, বড় দাম 350, 500 টাকা করে দিন, আমার 2টা লাগবো। পরে এ তো চায় আমার পেলে, পরে সে 2টা দিল, কয় লাগলে আসিস। পুলিশ আমার বলতেছে লাগলে আসিস, মনে করেন আমার একটা সাহস হয়ে গেছে, আমার এন্টার কেউ দূরে পারবো না, এ তো পুলিশ। দেখে আমি জিনিসটা খামো কোন জায়গায়, ফাটামো কোন জায়গায়? আমি তো থাকি মেসে, এই মেসে বাথরুমে যায় রাত 12টার পর যায় ফাটাইতো তো। ওকে ওকে। তারপর আমার যে ফুফাতো ভাই আমার যে গ্রাফিক্সের কাজে নিছিল, আমি তো রেগুলার ওইটা খাইতেছি। ও বলতেছে যে আমার একটা চাকরি হয়ে গেছে উত্তরা 10 নম্বর সেক্টর, একটা কোম্পানিতে চাকরি হয়ে গেছে, তুই ওই কোম্পানি দেয় এনে 45,000 টাকা নাকি ঢুকতে।
আমার বলতেছে, আমি বলতেছি ঠিক আছে, এটা আমি আব্বার লগে কথা কই নই। তারপরে আব্বা বলতেছে তোরে সপ্তাহে আমি 2000 করে টাকা দেই, সপ্তাহে প্রতি সপ্তাহে, তুই টাকাগুলো কি করস? আমি কি টাকা তুই লাগাই তো নগর পোলাপানে খরচ বেশি, মানে নানান বুস্টুস দেই। তারপরে কয় ও তো চাকরির কথা কইলো, তুই কি করবি না করবি না? আমি কি ঠিক আছে আমি চাকরিটা করব। পরে ছবি লাগলো সবকিছু নিয়ে আমি মতিঝিল থেকে ওনে কিন্তু 15,000 টাকা দিছিলাম গ্রাফিক্সের কাজ শেখার জন্য। টাকাটা কিন্তু পুরা দমে মারি হয়ে গেল তাহলে। আমি 10 দিনের মতো ছিলাম মতিঝিল। পরবর্তীতে আমার উত্তরা যে জবের জন্য এই করলাম উত্তরা, তখন মনে করেন যে আমি টেসি পরীক্ষা দিছি, রেজাল্টটা দেয় নাই। তখন আমি উত্তরা গেলাম 10 নম্বরে। প্রথম যেদিন ঢুকলাম 45,000 টাকা নিল। সে জায়গায় ঢুকতে হবে ইং কইরা, টাই টুই পইরা, মনে করেন কেস কুস পইরা ওই জায়গায় থাকতে হবে। গেলাম, যাওয়ার পরে প্রথম দিন কয় তোমার ডিউটি 9টা থেকে 5টা তুলি। প্রথম যে ডিউটি মঙ্গলবার দিনটা জয়েন করলাম, বুধবার দিনটা আমার ফার্স্ট ডিউটি। এটা ট্রেনিং করালো সকাল 7টা থেকে 9টা পর্যন্ত 2 ঘন্টা ট্রেনিং করানোর পরে এটা 4 দিনের পর একটা স্যার আছে, স্যারের নামটা আমি বলবার চাইতেছি না যে কারণে, কারণ সবাই চিনে, এটা অল বাংলাদেশ চিনে এই কোম্পানির নাম। বলেন, সমস্যা নেই। হ্যাঁ, সেই স্যার এসে মনে করেন ওই দিন কয় সবাই বলে তারা নবীন বরণ, ওইটা নবীন বরণ বলে, মানে প্যাকেজ, মানে ওই জায়গায় মনে সিস্টেম যে যত লোক দিতে পারবো সে তত উপরে। আমি ওই টাইমে কোন জায়গায় লোকটা দিব, আমি তো এমনি বানিয়ে ব্যস্ত, আমার ওইটা খোঁজা লাগবে, আমি এলাকাতে নিয়ে যাইতাম, যা খাইতাম ফাটাইতাম অবস্থার। ওই জায়গায় যে আমার ওইটা খাওয়াটা কমে গেল। ওই জায়গায় যত লোক তত টাকা। আমি যে 45,000 টাকা দিয়ে নিয়ে গেছি, আমার যে ফুফাতো ভাই নিছে ও কমিশনার পাইছে ওই থেকে আমার নিচে। আমার ফুফাতো ভাই আমার বলে তোর বন্ধু বান্ধব আছে অনেক, এমন তুই তাহলে কাজ করে পারবি এই জায়গায়। আমি কি জায়গার কাজটা কি এটাই তো জানি না। কই যে কাজ তো শুনলি, আমি কি ওই এই কোম্পানির এই কাজ। পরে অমুক মানে ফুফাতো ভাই তো পুরো ঝগড়া টগড়া। পরে আমাকে কোম্পানির যে লিডার থাকে, মানে আমাকে আন্ডারে একটা ম্যাচের আন্ডারে এমুক একটা লিডার। পরে ওই ফুফাতো ভাই আমার বলতেছে যে তুই তো কাজ সম্পর্কে সবকিছু জানোস। আমি কি জানি, লোক না যদি কাজ হইতো তাহলে আমি কি জীবন আসতাম? তা 45,000 টাকা দা, তো আমার লোকে না দেখবো, লোক আবার 45,000 টাকা দা। 45,000 দাঁড়িয়ে 2300 টাকা কমিশনার পাইবো, আর 35,000 টাকা দাঁড়িয়ে 1500 টাকা, আর 25,000 টাকা দাঁড়িয়ে 600 টাকা পাইবো কমিশনার। এই ডলি যে নিবো পায়। আমরা এখানে বিরতি নেব। বিরতি নেবার পর্যায়ে আপনাদের সবাইকে বলতে চাই, জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডে যদি আপনি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো কনফেস করতে চান, ইটস আ ভেরি এক্সক্লুসিভ এপিসোড। আমাদের এখানে আসতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো, যাহা বলিব সত্য বলিব, ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জিং জেবিএসবি আনসেন্সর্ড, যেটা প্রচারিত হয় প্রতি মাসের শেষ সপ্তাহে। স্টে টিউনড। Royal Tiger Drink presents JBSB Uncensored. Royal Tiger Drink presents JBSB Uncensored. Recharge yourself. প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত। শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আমাদের জেবিএসবি আনসেন্সর্ড পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/JBSB Uncensored, which is JBSB UNCENSORED। লাইক দিয়ে দেবেন ওই পেজটিতে, তাহলেই আপনি কানেক্টেড হয়ে যাবেন। আমাদের সঙ্গে রয়েছে লিমন। আমরা কথা না বাড়িয়ে লিমনের কাছে ফিরতে চাই আরো একবার। লিমন, আমরা যেখানটায় ছিলাম তারপর মানে কোম্পানিতে লোক নয় এটা তো আমি জানতাম না। আমার তো ফুফাতো ভাই এগুলো আমরা আগে বলে নাই, মানে আমি তো এটা আব্বুরে বলছি। মানে আমি তো আগের থেকে খারাপ, এটা আমরা সবাই জানতো, স্কুলে বলে ঝগড়া করতাম, টিসি খাইছি, অমুক অমুক জায়গায় গেছি। মানে আব্বু জানতো যে আমি ওই জায়গায় যাইতাম, ওই প্রতিদালে যাইতাম। এটা আমার পরিবারের সবাই জানতো, কারণ আমার খাপুন খালো আমার দেখছে। পরে বলতেছে ওই কাজ ভালো হ্যান দেন, প্রোডাক্টের বিনিময়ে মানে 45,000 টাকার বিনিময়ে 36,000 টাকার প্রোডাক্ট, কিন্তু এটা 10 থেকে 12,000 টাকার প্রোডাক্ট। এটা সম্পূর্ণ ভুয়া। মনে করেন একটা ট্রেডিং রুমে ট্রেডিং করাইতো খালি, একদিনে একটা আর একদিনে একটা এরকম, কিন্তু ডিউটি কোনো কিছুই না। এর ভিতরে যদি কেউ কোনো কাজ, মানে কাজটা বোধহয় লোক যদি কেউ না নিতে পারে, সেক্ষেত্রে তার কোনো বেতন নাই। 2 মাস আর খাওয়ার ম্যাচ শেষ হলে আর বাড়ি পাঠাই দেয় কাজ করার জন্য। এমনি আমার পাঠাইছে ওই জায়গা থেকে। আমি কোনো কাজ করে পারি নাই, কারণ আমি কোনো বন্ধুর সাথে জালিয়াতি করে পারব না। চাকরির কথা কয়ে নিয়ে আর লোক না লাগবো, বন্ধুরা আমার শত্রু হয়ে দেবো পরে, এইভাবে আমি নেই নাই। আমাকেও যে আন্ডার যে বসটা ছিল, সেই বসটা গায়ে আমি হাত তুলছি। হাত তুললেন মানে কি কারণে হাত তুললেন? মানে ঘটনা কি ছিল? তার লগে আমার তক লাগছে যে আমি কাজ করে পারব না। আর এ বলতেছে আপনি কাজ না করেন সমস্যা নাই, প্রতিদিন আপনার 5 জন ব্যক্তির লগে নিম্ন কথা কইতে হবে, মার্কেটিং করতে হবে আমাদের কোম্পানি। আমাকে অসম্ভব, আপনি আমার 1 টাকা বেতন দেন না। আমি কেমনি করে আমি বাড়ি থেকে টাকাই না, আমি এই জায়গায় চলি। আমি যে 2 মাস ধরে আইছি, আমার 1 টাকা বেতন দিয়ে দেখছেন আপনি, 1 টাকা বেতন দেন না। আমি ফোনে কথা কইতে যদি 5 জন লগে কথা কই, এটা তো আমার এমনি 30 টাকা 20 টাকা করে প্রতিদিন যাইতেছে। আপনি আমার 1 টাকাও দেন না। এমনি কথা করে আমার তো আবার মনে করেন আগে থেকে চলে। সন্ধ্যা বাজে ডাক দেন, হ্যাঁ মারলাম। আমি আমার বাড়ির ওনার 2টা পোলা ছিল, মানে ওরাও গেছিল আমার পরে গেছিল, ওরা 15 দিন 2টা পোলা ছিল। পরে
দুজনে তিনজনে ওরা মাইরা আমাকে যে আমার যে কম্বল টম্বল বালিশ ছেলে থুয়ে আইছি, আমি খালি আমার জামা কাপড় গুলো নিয়েছি আর ওকে সবকিছু নিয়েছি, মাইরা মেরে ফালায় ফুলাই থেকে চলে আইছি। তারপরে মনে করেন আমি আর ওই কোম্পানিতে আর যাইনি। আচ্ছা, তারপর বাড়িতে এলাম। বাড়িতে আসার পর আমি এই এবার যে ঈদ, রোজার ঈদের 1 সপ্তাহ আগে বাড়িতে আইছি। ওকে। আসার পর আমার তো মাথা নষ্ট, আমার ইয়াবা লাগবো, কোন দিকে পামো ইয়াবা। ওকে। মারে বলতে টাকা দাও, তুই চাকরি থাইলি, ঈদ তো আইসতে, এই চাকরি তাইলি। আমি কই চাকরি আমার দেরি হবো, চাকরি যাবো আবার ঈদের পরে, ঈদের আগে আর যাবো না, খালি কাজ করবার কয়। তখন আমার বাড়ি থেকে বুঝে যে লোক নেওয়ার কাজ, মানে ওই যে বস হে আমার ফোন করে যাইতে কইতেছে, কিন্তু আমি গতরে হাত তুলছি মারছি, তাও আমার ফোন করে যাইতে বলতেছে, তাও কিন্তু আমি যাইতেছি না। মানে হে এবতরি বুঝবার দিতেছে না কেউ যে লিমন আমার গতরে হাত তুলছে, মানে এই কথা মান সম্মান আঘাত লাগবে এর কারণে বলতেছে না আমার যাবার। আমি তো জানি গেলে আমি প্যারায় পড়ুম অবশ্যই, মানে এর কারণে যাইতেছি না। পরে বাড়ি থাকাবুকি দাব্বা কয় তোর মতো বলা লাগবে না, চাকরি পাইছে এত সুন্দর, হ্যাঁ তোর বুঝতেছে না লোক নারী, ঠিক আছে। এই মনে করেন এরপরে আব্বু তো ঢাকায়, ঈদের সামনে সবাই ঢাকা থাকে না, টাকা টুকা সবার লাগবো। পরে আমি তো বাড়ি, আমি বাড়িতে টাকা টুকা নেই, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই, হ্যান ত্যান অমুক টমুক উড়ায় ফেলাই দেই, ইয়া বাড়ি টিয়া খাই। পরে একদিন মানে আমার যে মা আমার বলতেছে তুই খাস কি, এই যে তোর 2 দিন পর 500-1000 এই টাকাগুলো লাগে, এই টাকা তুই করস কি। সেদিন হলে আমার রুমে আমার মা সিগারেটের আর 3টা ইয়াবা পাইছিল, ওই ফার্স্ট ধরা খেলাম আমার আম্মুর। 3টা ইয়াবা এবং সিগারেট। হ্যাঁ ওকে। মানে সিগারেট যে খাই এটা আমার আম্মু আগের থেকে জানে, টুকটাক ইটেছে, ওইটা তেমন কিছু কইতো না, কিন্তু ইয়াবা ফার্স্ট দিয়ে হ্যাঁ কই এগিলা কি, ওরা বলতেছে এগুলো আমার মতো তখন ঠিক পানাই। পরে আমার যে কাকা ওইসব বলতেছে এগুলো ইয়াবা। ব্যাপারটা বুঝতো আগে থেকে, মানে আমার ভাই আমি বললাম কি যে গ্রামের তো মানে কিছুই বুঝতো না, ইয়াবা কারে কয়। আচ্ছা, বুঝেছে যে খারাপ কোন একটা কিছু হবে, পরে বুঝতে যে খারাপ এটা কয় খাই কাম বাবা নিয়ে গিলা নাকি। পরে মাদার কাকা কইলো এটা খায়, টাকা পেঁচায়া নিচে গ্যাস লাইট জ্বালায় তারপরে খায়। কয়েকগুলার দাম কত, এটা কয় এটা আছে 150, এটা আছে 350, নানান দাম। পরে মা কয় ওরা টাইটা দেবো না, মানে এর জন্য মনে করেন যে আমি ইয়াবার জন্য তখন টাকা চাইতাম, টাকা দিব না, আমি কি টাকা দিতে হইব। পরে এই কথা মানে জড়াজড়ি তো টাকা দিব না অমুক। এটা কার সঙ্গে হতো? মার সঙ্গে? হ্যাঁ মার সঙ্গে হতো। আমার আব্বু তো টাকায়। আচ্ছা। ছোট বোন মানে চিরাচিরি বাড়তো, তুই খালি টাকা নাস কয়দিন বাদে বাদে। ওই দাদা ফিরে বেড়ালে দাদার তুই আর মারছিলাম, এর জন্য দাদা ফিরে বেড়াস না লাগছে, মানে কথা হবে না ঠিকঠাক মতো। পরে মার লগে ধাক্কা দিয়ে কইতো, মানে আমি মুখটা ভাঙবে দিতাম, আমি সুখে ভাঙ্গা ফেলাই দিম আজকে, মানে জিনিসপত্র ভাঙবেন। হ্যাঁ জিনিসপত্র মাই ফিরে বেড়া দিত, ধাক্কা ধক্কা লাগে মায়ের, মানে মায়ের ধাক্কা লাগে মা খাটের হাতে যায়, মায়ের কপালটা কেটে গেল। রেগুলার ধাক্কা থেকে করতেন মার সঙ্গে? রেগুলারই। চিন্তা করেন অবস্থা। তারপর মানে আমার মার কপাল আর বাম হাত মানে কাইটা গেল। পরে কাইটা দেওয়ার পর ডাক্তার এসে ব্যান্ডেজ বন্ডেজ করলো, করার পরে কইছে তাও মানে এমন একটা ই লাগে গেছে আমার ভিতরে, তাও আমার টাকা লাগবো। মায়ের গায়ে হাত তোলার পরেও আপনার টাকা লাগবে? কোনটা দিবে আমি জানি না, আমার টাকা লাগবো। এই কথা করবার পরে টাকা দিল আমার মা, ওষুধ কিনা বাদ দিয়ে টাকা আমার দিল। এই মাত্র 3 থেকে 4টা লাইনের জন্যই এটা আজকে জেবিএসবি আনসেন্সর্ড। এটা তো কিছুই না, সামনে হয়তো এমনও পর্ব আপনারা শুনবেন যে ড্রাগ কি করতে পারে। আনথিঙ্কেবল, ড্রাগ ইজ আনথিঙ্কেবল। ওকে, বলুন তারপর। পরে আমার মার কথা মার তুললাম, তোলার পরে যে আমার টাকা নিল, সেদিন আমি ইয়াবা নিয়ে বসলাম এক ফ্রেন্ডের বাসায়, আমার বাসাতে সরে বসলাম, মানে আমি কিন্তু আমার বাসায় বসি নাই। বসার পরে ইয়াবার বেলে আছে, আমি নিজেই বলতেছি যে কি করলাম আজকে, আমার মায়া সুস্থ, আমি কি করলাম, মানে ওই কথা আমার মনে পড়তেছে না, আমার মায়ের আমি মারছি মনেই পড়তেছে না। পরে আমার এক বন্ধু কাইটা তুই খা, সমস্যা নাই। পরে মানে আমি আনছি, পরে জিনিস ভাবলাম আমার জিনিসটা আমার বন্ধু বান্ধব খুশি, আমার চাই তো দ্বিগুণ খুশি ওরা। আমার টাকা দিয়েছে ওষুধ কেনার, কিন্তু আব্বু টাকা দিয়ে গেছিল 1500, ডাক্তার আছে 500 টাকা দিয়ে দিয়েছে, 1000 টাকা আমি নিয়ে আইছি, তাহলে তো বাড়িতে আর কোনো টাকা নাই। মানে ইয়া বাপায় ওরা আরো বেশি খুশি হয়ে গেছে আমার চাই। তখন হলে আমার মনে করেন আমার বিবেকে ডোবা দিল, আমার মারে আমি মাইরে আমি টাকা নিয়ে এলাম, আমার বন্ধু বান্ধব এত খুশি, আমি খুশি না। তখন থেকে মানে আমার বন্ধু বান্ধব মানে ওরা বুঝলাম যে ও আমার বন্ধু বান্ধব কামেন না, শুধু টাকারই আছে। এর ভিতরে আব্বু বেড়ে এলো ঈদের সামনে, শুনছিলাম যে আমার মায়ের কত আমি হাত তুলছিলাম, এর জন্য আব্বু তো আমার বাড়ি থেকে মনে করেন বের করে দিল যে তুই যা। ফার্স্ট টাইম 5 দিন আমার একটা অভ্যাস ছিল কি, আমি তো বাড়িতে টাকা করে নিতাম, সব দোকানদার জানতো। 5-6 দিন আমি বাড়িতে যাইতাম না, ঈদের আগে 5-6 দিন, মানে ওইটা আমি ঈদের অন্তত ঈদের দিনটা তো বাড়িতে যাবো। পরে যাই হোক, পরে আব্বু আইছে 4-5 দিন মনে করেন যে আমি না খাওয়া, আমার তো অল টাইম সব দোকানদার বাকি দিতে জানে, ওর আব্বু বাড়িতে গেলো টাকা দিয়ে দেবো আমার কাছ থেকে। আবার মনে করেন 2-3 হাজার টাকা বিল উঠে গেছে 2-3 ধরনের। এই ধরনের 500 হইলে আর খাইতাম না, ওই ধরনের 500 খাইতাম, বেশি বাকি তো ওরা আমার দিত না। পরে আব্বু আইছে ঈদের 2 দিন না 3 দিন আগে আইসা বলতেছে
যে তুই তো পরীক্ষার রেজাল্ট দিছে, আমার আবার পরীক্ষার রেজাল্ট দিছে তার আগে এসএসসি পাস করছে, আমার ভর্তি হইতে হইব। ওকে, আমি অ্যাপ্লাই করছি, মানে আমি যে বাইরে ঘোরাঘুরি করছি ওই আমি অ্যাপ্লাই করছিলাম। আব্বু বলতেছে তুই যেহেতু করছিস তাহলে ভর্তি দেওয়া, মানে আব্বু বলতেছে এগুলো আর খাইস না। পরে অনেক জ্ঞান টান দিল, মানে তারপর থেকে আজ পর্যন্ত আমি আর ইয়াবাই করি নাই, মানে হাত দা ধরি নাই। মানে ভালো করে বুঝিয়েছে আপনাকে? হ্যাঁ, তারপরে ধরি নাই। পরে আমার ভর্তি হওয়ার জন্য আমার টাকা দিল। সাধারণত কলেজে অ্যাপ্লাই করলে, সরকারি কোনো কলেজে অ্যাপ্লাই করলে আপনার ভর্তি হইতে লাগে 4-5,000 6,000 টাকা। সেক্ষেত্রে আমি বাড়ি থেকে আমার 8,000 টাকা দিল ভর্তি হওয়ার জন্য। আমি অ্যাপ্লাই করলাম। আমি যেহেতু উত্তরা জব করুম, উত্তরা একটা কোম্পানিতে আছি, ওই কোম্পানিতে সুযোগ আছে লেখাপড়ার, যেহেতু আমি উত্তরাতে একটা কলেজে অ্যাপ্লাই করি, আমেরিকান কলেজে অ্যাপ্লাই করছি, উত্তরা আমেরিকান স্কুল অ্যান্ড কলেজ 9 নম্বর সেক্টর। পরে ভর্তি হওয়ার জন্য ঈদের 2 দিন আগে আইসি উত্তর। আমি আইসি, আসার পরে আমি তো জানে না তো আব্বা ম্যানেজার এই বস মাইরে গেছি বাড়িতে। উত্তর আসার পর যখন গেটে ঢুকছি, আমেরিকান স্কুল অ্যান্ড কলেজের গেটে ঢুকছি, ঢোকার পরে মানে কোনো লোক নাই। পরে এক দোকানদার গেছি, ভাই কলেজটা কিরকম? সে বলতেছে ভাই এই কলেজে ভর্তি তো অনেক টাকা লাগে, 30,000 35,000 টাকা। ওকে, পরে আমি বলতেছি তাই, মানে হের দোকানটা চাটা খাইয়া যে দোকানদার আমি জিগাইলাম, চাটা খাই আমি কিন্তু ভিতরে যাই, একটু জিগাই, ভিতরে যাই। তখন আমি জিগাইলাম, তখন সিকিউরিটি গার্ড আসলো। সে বললো, আমি গেলাম ভাই ভর্তিতে কত টাকা লাগে? কয় ভাই 15-20,000 টাকা লাগে, এরকম। মানে সেরকম বললো। পরে ওই যে চেয়ারম্যানের কার্ড দিল আমার, মানে আমেরিকান স্কুল কলেজের চেয়ারম্যান, তার কার্ডটা আমার দিল। ভাই ফোনটা দেখেন, আমি ভাই আমি তো এত টাকা তো আমার ভর্তি হওয়া সম্ভব না এই জায়গায়, আমি গ্রাম থেকে আইছিলাম, কিন্তু আচ্ছা আলাপ প্রচার করে আমি ফোন দেওয়া জানা মানে ওইভাবে আমি বাড়ি চলে গেলাম, সম্পূর্ণ টাকা ভেঙে ফেলাইলাম। ঠিক আছে, কিন্তু আমি বাড়ি যা কিন্তু আমার আব্বা মনে ঠিকই বলছে আমি ভর্তি হয়েছি। ওকে, ওই টাকাটা আপনি কি করলেন? এই টাকাটা, ওই টাকাটা আমি বলতেছি, ওই যে টাকাটা মনে করেন ঢাকাইছি, আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে জামগড়া, জি, ওদের নিয়ে বৈশা মদ গাঁজা এইসব নিয়ে উড়াই ফেলাই দিছি। ওই টাকাগুলা 2,000 টাকা ছিল, 8,000 টাকার ভিতরে 6,000 টাকা উড়াই ফেলাই দিছি। 2,000 টাকা থাকে, সেই 2,000 টাকাতে আমি একটা ঈদের জন্য একটা প্যান্ট কিনছি আর একটা শার্ট কিনছিলাম। কিন্তু বাড়ি থেকে জানে ভর্তি হয়েছি, এ পর্যন্ত বাড়ি থেকে জানে যে আমি ভর্তি হয়েছি, আমি কলেজে আছি। আমার আব্বা আম্মু সবাই জানে, এখনো জানে যে তারা আপনি কলেজে ভর্তি হয়েছেন, এখনো জানে আমি আসলে আপনি কলেজে ভর্তি হন কোন কলেজে ভর্তি হয়নি। ওকে, আগে আমরা সামনের দিকে। তারপর আস্তে আস্তে যখন মানে সবাই জানতেছে, ঈদের দিন যখন কলেজ সবাই নবীন বরণ হয় সব কলেজে, আমার কলেজ হয় না আগে। পরে মা বলতেছে, আমি কি ঠিক আছে তাহলে টাকা দাও, মানে সবাই তো জানে আমার বাড়ির যে চাকরি, যে কোম্পানি চাকরি করতাম এটা তো গেছে, ওনারা যাইবো না লিমন, এটা জানে টাকা দাও মানে। পরে মা 2,000 টাকা দিল, দেওয়ার পরে কলেজটা ঘুরেছি। কলেজ কি সাবার নবীনগরী দেখতে ঘুরে টুরে বাড়ি দিতাম, যে হারে বলতাম যে কলেজ আছে, কিন্তু আমি আজ পর্যন্ত ভর্তি হই নাই কোনো কলেজেই। ওকে, আমি তো ইয়াবা খাওয়া তো পুরাপুরি বাদ, ওই পত্র তোমার নেশা টেশা নাই, কিন্তু চোখ মুখ দেখালাম সবাই বুঝতো তুই খাস আগের মতোই। বন্ধু বান্ধব আগে থেকে আমি না খাই না, মানে তারপরে মাঝে মধ্যে আর হইতো আর কি, মানে টুকটাক আগের মতো আর রেগুলার না, মানে এক সপ্তাহ বাদে বাদে অমুক বন্ধু আগের মতো মিশুস না হ্যান, মানে একটা কথা বললো বড় লোক হয়ে গেছে অমুক তমুক। কিন্তু আমি এইভাবে কোনো কিছুই না। আমার বাড়ি থেকে ভর্তি মানে কলেজে আসার টাকা দিত ঢাকায়, বাড়ি থেকে এই বলছিল যে তুই ম্যাথ নিয়ে প্রয়োজনে থাক কলেজে পড়, আমার বলছিল পড়ার জন্য, কিন্তু আমি নিজেও বলি নাই, কারণ আমার 15-20,000 টাকা ভর্তি হওয়ার জন্য বাড়িতে শুনলেই তো রাগারাগি করবো প্রথমে, এই ভয় আমি বলি নাই যে তুই মানিকগঞ্জ বাদ ডাকে অত দূরে ভর্তি চাস যা। পরে আস্তে আস্তে যখন আমি মানে কলেজে তো ভর্তি নেই, সব বন্ধু বান্ধব টুকটাক জানে, মানে আমার বাড়ির তো আর কেউ জানতে না, মানে আমার এক দাদা আছে পরিচিত অলোকদা, হ্যাঁ বললাম দাদা কোন কলেজে অ্যাপ্লাই করা যাবে নাকি, দেখেন যে সেটা উন্মুক্ত প্রয়োজনে সমস্যা নাই, আমি খালি পরীক্ষা দিয়ে মাসে আসে। পরে তাও বললো না কোনো পরীক্ষা ভাই অ্যাপ্লাই করে না, সব অনলাইন হয় মানে। পরে আমার তো কলেজ যাওয়া সম্পূর্ণ বাদই বাদ। পরে যে টাকা টাকা দিত সম্পূর্ণ আমি সাবার আন্টির বাসায় এসে ঘুরে টুরে আমি সম্পূর্ণ কিছু যাইতাম। এর ভিতরে যে সাবার স্মৃতিসৌধে বসে রয়েছে একদিন আমি আর আমার ফ্রেন্ড, এই মানে ছোটবেলার স্কুল লেভেলের যে বন্ধু মোস্তফা, ও আবার নয়ারহাট থাকে বাসা ভাড়া নিয়ে, ওর আব্বাম্মু সহ স্মৃতিসৌধে বসে রয়েছি। ওর এক বান্ধবী, মানে ও একসাথে পরে বান্ধবীরা প্রপোজ করছি, আমার মুখের উপরে একটা কথা কয়ে দিল, মানে একটা মেয়ের যদি কোনো কিছু কইলাম মেয়ে মুখের উপরে আমার বলে দিল, নিজের হাতটা কখনো দেখছে না, আপনার কোনো মেয়ে দেখবো। প্রপোজ করার পরে আপনাকে এই ধরনের কথা বলেছে, এই ধরনের কথা বলে আর অনেক বকা টকা দেয়। তখন হাতের দিকে খেয়া করলাম, ওই যে সম্পার নামটা আমার হাতে লেখা আছে, সিগারেটের আগুন দিয়ে পড়া। ওকে, পরে আপনার কোন মেয়ে ভালোবাসবো, আপনার মতো পোলার তো তুইতে দেয় বাইরে দেওয়া উচিত, মানে অনেক কথা। পরে মনে করেন যে আর কি কমু, পরে ওই দিন নিয়ত করেছে কোনোদিন আর কোনো মেয়ের পেলে টাকা মনে আর কি কষ্ট পেলেন, মানে একটু লাগলো যে আসলেই জীবনটা অনেক কঠিন, জীবনে অনেক ভুল করে ফেলাইছে। আমি যদি 15 দিন চিন্তা করলাম, আমি যদি ফেসবুকে ছবিটা না ছাড়তাম আমার এতটা ক্ষতি হইতো না। তারপর ওই বন্ধু আর ওই মেয়েরা বলতে কি কাছে গেলা বলতো না, বন্ধু তো ওই জায়গায় স্থানীয় না, আর মেয়ে হলে স্থানীয়, মেয়ের কিছু বলে আসতেছে না তেমন। পরে আমি এইসব মানে বকা টকা দিয়া চলে গেল আর কি। তখন এক এলাকায় মনে করেন আমার চোখটা পানি বেরোতেছে অটোমেটিক, যে আমি কি করলাম আমার লাইফে, আমি কি করলাম, আমি কলেজে ভর্তি হয়ে পারলাম না। আমার হাতের দিকে তাকাইলে মানে সবাই ছাই গিন্না ছাই করে ফাঁকে যাইবো। ওকে,
আমার কাছে কোনো মেয়ে কোনো বন্ধু বান্ধব বীরবো নাকি সন্দেহ, বন্ধু বান্ধব বীরতে পারে, পকেটে টাকা থাকলে অনেক বন্ধু বান্ধব পাওয়া যায়, ওকে, এটা আমি আজ বুঝি। আস্তে আস্তে যখন ওই মেয়েটাই কথা বললো তখন আমি বাড়ি যাই। বাড়ি যাওয়ার পর মানে নেক্সট যে ওয়েকে মনে করেন পরের দিন আমার বন্ধু ফোন দিছে, দোস্ত তুমি আর একদিন আসো আমাকে যাক। আমি কে কই মেয়ের কথা কম, আমি বোকা তুই কি পাগল হইছাস কথা কম। ওই মেয়ে বুনি পরের দিন আইসি কয় দেখায়, কয় তুই যে মেয়ের প্রপোজ করছাস মেয়ের 3-4টা বয়ফ্রেন্ড সমানে আমার বলতেছে, কয় দুটার বয়ফ্রেন্ড এনটা যাই বুঝে ওমিরা। আমি নিজে অবাক। ওই মেয়ের ওই দিন ডাকতে বললাম ঠিক আছে যে আপনার মতো মেয়ে আমার লাগবো না, ঠিক আছে তোর মেলা পাবো আমি দিব না, বাইসা থাকলে আমার হাত গেছে সমস্যা কি, তো আপনার মতো তো আমি ওই রকম কোনো বদমাস না। মানে মেয়ে তখন আমার কথা শুনলো, মানে মেয়ের বয়ফ্রেন্ডের সামনে আমি বলছি ডাইরেক্ট, মানে এমন ইচ্ছা মানে আমার শুনলে মানে আগের যে কথাটা বলছে আমার তো অনেক রাগ হয়ে গেছে, মেয়ের বয়ফ্রেন্ডের সামনে আমি কথাটা বলছি। ওকে, পরে আমি চলে এলাম, বাড়ি দিলাম। পরে ওই বন্ধু লাগে তারপর মানে টুকটাক ফোনের কথা ওইভাবে আর যোগাযোগ হয় না। তারপরে এলাকা আসি, এলাকা আসার পর মনে করেন যে তখন আমার তো ইয়াবা পুরাপুরি শেষ, মানে টুকটাক তখন খাওয়ায় না। আমাকে ওই জায়গায় আমার এক বাচ্চা বলে ডাক দিত, এক বন্ধুর নাম সে হলো নাদিম। আমার তো 2 লেভেল জুনিয়র ছিল, 2 ক্লাস লেখাপড়া বাদ দিয়ে আগে ঢাকায় গেছিল, এই জন্য একসাথে এসে মিশতো। ওবার হলে আপনার মুরিদ হইছে, পীর বাবা মুরিদ হয় ছোট বয়সে। আমি কি তুই এত ছোট বয়সে মুরিদ হইছাস? ও কয় আমি পীরের হাতে বসে গাঁজা খাই। ওকে ওকে, তারপর ও পীরের হাতে বসে গাঁজা খাই, আমি কই তাহলে গাঁজা দেখা, ওর কাছে অল টাইম গাঁজা থাকে। তারপর তো মনে করেন যে ওই গাঁজাও খাইতাম, ওর সাথে বসে বসে আমিও গাঁজা খাইতাম। এগুলো খাওয়াই তো মাগ না, ও কার কয়দিন খাবো, 7 দিন পর ঢাকায় চলে আসতো, আমাকে কিনা খাওয়া লাগতো বাধ্যগত। এমন করে মানে পুলিশের হানি পরে, আমরা তো আর বেশি নেই, আমরা মাঝে মধ্যে কিনি, কিন্তু আমাকে রেগুলার থাকতো। হঠাৎ একদিন মনে করেন যে গাঁজা না পাইয়া মানে যে গাঁজা বেচতো ওরে মারছি প্রয়োজনে, তুই বেচস তোর কাছে পাবো আমরা তেমনি, পরকাই ভাই আমার কাছে নাই, ওর পর্যন্ত মারছি। পরে এটা তখন এলাকায় জানা জানিয়ে গেল সবাই যে লিমন ওরা এরকম নেশা টেশা করে। তারপর তো মনে করেন যে আর ওদের কাছে যাইতেছি না, মানে গেলেও একটু মানুষের আপডালে। ওকে, তারপর হঠাৎ একদিন আমাকে যে নয়বেরি বাবুর বাড়ি চালায় উথুলি, আর উথুলি থেকে একটা ছেলে আর একটা মেয়ে ঘুরবার গেছে কইতাছে, মানে ঘুরবার কাছে পোলাপান ধরছে বিলা, বেশি কথা কইলে উথুলিতে চৈরা পোলাপান নাই না, নয়বেরি সব পোলাপান উঠে নিয়ে যান, ঠিক আছে। আমার তো মনে করেন এই কথা শুনে রাগ হয়ে গেছে, আমার আগে কর রাগ, আমার কেউ কিছু গেলে আমার হিট করে দিই। ওই পোলারে সিএনজিতে থামায়া বিয়েদের করে কান তুলা দিয়েছি থাপুর মেরে 2-3টে থাপুর মেরে মেয়ের মানে পোলার সাথে যে মেয়েটা ছিল, মেয়ে তো জিবাই কামড় দেয়, জিবাই কামড় দেয়। আমি তুই কি কইলি 9 বের ধরে নিয়ে যাবি, আমি বাইসে আছি উত্তরি, ঠিক আছে। পরে পোলা চলে গেছে, থাক বিকেল আসতেছি, পোলাই কথা কয়ে গেল। বিকেলে তো আমরা সব বন্ধুরা মাঠে বিলে আড্ডা দিতেছি, আমি বলি ফোনে কথা কইতেছি, এক বন্ধু হলে 4-5 জন ফোন দিছে ওয়েটিং, নিউ নাম্বার দিয়ে। আমি বলতেছি ওয়েটিং মানে কি, আমার ফোন দেওয়া বলতেছে, আমার বলতেছে দোস্ত তোমাকে 9 বের আসতেছি, এক পোলারে মারুম, ঠিক আছে তুমি তো থাকো। আমি কোন পোলা, নাম তো নাই, আসতেছি আমাকে এক পোলার বনি মারছে। ওকে, একটু পজ দিব আপনাকে, আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে কারণ বিরতির সময় হয়ে গেছে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জেবিএসবি আনসেন্সর্ড অন 89.2 FM উইথ মি আর জে কিবরিয়া। আমরা আবারও ফিরে আসবো জেবিএসবি আনসেন্সর্ড এর একেবারে শেষ ভাগে। স্টে টিউনড। Royal Tiger Drink presents JBSB Uncensored. Recharge yourself. Royal Tiger Drink presents JBSB Uncensored. Recharge yourself. প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত। শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আমাদের সঙ্গে রয়েছে লিমন। আমরা কথা না বাড়িয়ে লিমনের কাছে ফিরতে চাই আরো একবার। লিমন, আমরা যেখানটায় ছিলাম বলেন। তারপর ওই আমার যে বন্ধু উঠেও আমার ফোন দিছে যে দোস্ত তোকে নয় বেরিয়ে আসতেছি, একবার আমি মারুম। আমি কি মারবি মানে, কয় আমাকে তুলি রাখ পোলারে ব্রিজের উপর তা থাপড় দিছিল, মিনা ঘুরবার গেছিল। আমি কি দোস্ত মারছি তো আমি, আমার কি মারবি নাকি, কয় মানে তুই মারবার আসতেছিস, তোর কাছে কেউ নাম কনাই, কয় দোস্ত আসলে তো আমার আমাকে এলাকার না, আমার টাকা দানিয়ে আসতেছে, মানে ওরে ও টাকার কাছে বিক্রি হয়ে গেছে। পরে আমার বলতেছে তুই কই আসোস, আমি তো বাড়ি, কিন্তু তখন আমি নয় বাড়ি বলতেছে আমি বাড়ি, কই আসিস না, আমরা আধা ঘন্টা পর আসতেছি, আইসে চলে যাবানি, তুই বাজার আসিস না, বাজারে এসে মারবি নাকি, কয় না আসিস না। পরে আমি আমার বন্ধু বান্ধবটা কইলাম, আমি যে মারছিলাম আর একটা বন্ধু আমার হাতে আসলো হাসান। পরে বলতেছি হাসান দোস্ত ও তো আসতেছে, ওরা তো আসতেছে, কি করবি, ও বলতেছে আসো তাই কি আমরা হচ্ছে আমরা মারো, আমি কি আসিস না, ওরা নিয়ে আসলে মাল টাল চাপাটি চুপাটি নিয়ে আসবো একশোটে দিয়ে, এটা অর্থ বাঁচবি না। পরে আশরাফুল আর এক বন্ধু কয় সব মারুম একশোটে আসুক না গে। পরে আমি মনে করেন যে ও স্কুলে ওয়াল দেবে, আমি সাইটে ফোনে কথা কইতেছি, এর ভিতরে পুরা হলে আইসে গেছে, চাপাটি চুপাটি নিয়ে আইসে গেছে, আমার খুঁজতেছে। মনে করেন তখন হাসান ও করছে কি টিনের বেড়া ভাঙ্গা দিচ্ছে দৌড়, আমার কাছে গেছে কি, আমি কয় ওরা আইসে, আমি কে
কেন নুরাসকে পরে ওই পোলা তো হামকে তেমকি বাড়িতে উঠাইন বেড়ে দেবো আমার হ্যান ফ্যান অমুক তমুক পরে নানানজন ফোন দেয় অমুক নেতা ফোন দেয় কই আসুস আমি কেউ ফোন রিসিভ করতেছি না পরে ওরা তখন হামকি তুমি করে চলে যাওয়ার পর আমি বাজারের ভিতরে ঢুকছি পরে এক বড় ভাই নাম বলতেছি না আমি সে ডাক দা পরে বলতেছে মানে বকা টকা দিয়া পরে বলতেছে এই সব কাম টাম মানুষে করে পরে মানে ওই পোলা লাগে আমার মিলমিশ করাই দেওয়ার কথা কিন্তু এবার মিলমিশ হয় পরে উথুলির যে বন্ধু বান্ধব আমরা গেছিল মারার জন্য ওগো উথুলে এসে পরে আমি দেখা করলাম পরে কয় কি কয় ওই পোলাটা না মারো মানে ওরা টাকা পানেন উড়ে মারবো মানে ওই পোলাদের টাকা মিটানোর কথা ছিল টাকা দেন উড়ে মারবো ওই পোলা আমার ওটা বলতেছে আমি আমার বই লাগিলাম তুই তোর নিজের ডাই বুঝে গা তোরা তাহলে বন্ধু নাই এক বন্ধুরে টাকার জন্য তুই মারবে দাস তুই আমার কিসের বন্ধু এই নিয়ে বেলা তক্কা তক্কি পরে গেলো দোস্ত খেয়াল করি না বলে গেছে এমনি না তুই তাহলে আমার কেমনি দোস্ত এইটাই যদি না বুঝোস তুই আর মনে করেন তার কয়দিন পর ওই আমার যে গার্লফ্রেন্ড বিয়ে হয়েছে ওর পাশে হলে আমার ছোট বোনের বান্ধবী পড়ে আমার ছোট বোনের ক্লাসমেট আমার ছোট বোনের যখন স্কুলে নিবার আসে আমি একদিন ঘুমাতে উঠছি মানে রাত জাগছিলাম 9টায় এরকম ঘুমতে উঠছি ওরা তখন আমার বোনটা নিবার আছি স্কুলে দেবো তখন গল্প করতেছে মেয়ে মানে প্রেগনেন্ট বাচ্চা হবো তখন আমি শুই না মানে হাসতাছি মানে নিজের কয়বার যাচ্ছি না পরে আমার বন্ধু গায়ে দোস্ত বাচ্চাটা তোর হবো মানে ফাইজলামি করে বলতেছে আর কি তখন মনে করেন একটু কষ্ট আর কি ওই ভাবে রয়েছে একটা ঘটনা মাঝখানে হয়ে গেছি আমি যখন পতিতলায় যেতাম মানে সবাই টিকিট কেটে দেয় তো ওই জায়গায় টিকিট কেটে হ্যাঁ 40 টাকা করে গেটে টিকিট লাগতো আচ্ছা এটা টিকিট লাগতো মানে মনে কর দালাল দেখাইতো ওকে আর ওই জায়গার যে স্থানীয় ফলাফানে যদি নাম কইতো মাগনা ঢুকবার দিত আমার যে বন্ধু যার সাথে আমি যাইতাম ও বলতো তোর বাড়ি কানে গলন্দর মোর আরতপুরটি এই কথা কইলে স্থানীয় গুলো ঢুকতে দিত মাগনা পরে এই কথা আমরা মনে করেন ঢুকতাম হঠাৎ করে একদিন মানে ঠিক পাইছে মানে আমাকে ওরা আবার ফেস দেখলে ঠিক পায় ওই নার্ভাস ওইটুই আমরা মনে করেন একসাথে 10 জন গেছি এর ভিতরে 2 জন নার্ভাস ওকে নার্ভাস ওরে তো এক মেয়ে মনে করেন কলার টেনে ধরছে আমার কাছে তোর যাইতে বলে মনে করেন কাঁপতেছে পরে বলতেছে গেটে টিকিট কো কলার টেনে ধরার পরে সে কাঁপছে আই এম সরি ফর লাভ বাট দিস ইজ দ্য আলটিমেট সিচুয়েশন ওকে যাই হোক তারপর মানে ও কাঁপতেছে মানে হাজার হাজার মেয়ের ভিতরে কলার টেনে ধরছে ও কাঁপতেছে এবার কয় টিকিট কো কয় টিকিট কাটিনি আমরা আমাকে টিকিট লাগে না ও তো ফার্স্ট টাইম ও বলে দিছে টিকিট লাগে না মানে বাড়ি কোনে আমাকে বাড়ি সেই নয় বাড়ি মানে বলেও না আমাকে আরিসা আমাকে পাঠিয়ে কিংবা গলন্দ সরাসরি বলে আমাকে নয় বাড়ি আর ওই জায়গায় নয় বাড়ি কয়জন চিনি কেউ চিনবো না ওই জায়গাটা মানিকগঞ্জ করলে তাও চিনবো নয় বাড়ি কোন জায়গায় মানে কোন ডিস্ট্রিক্টে সেটাও মেয়ে বুঝতেছে না এমন ভাবে ওরা খিট খেয়া ধরছে ওর ভিতরে নেয়া ওর যত টাকা টুকি আছে সব রেখে দিয়েছে সব রাইখা দিছে ফোনটা রাইখা দিছে পরে ওরে খুঁজা পাইতেছেন আমরা কই ও বলে ছোট চশমা পড়তো আবার চশমা ভাঙ্গা ভেঙে গেছে মানে বয়েটে কোন জায়গায় কি চাপ চুপ লাগে ভেঙে গেছে পরে লাস্ট ফিনিশে কিরাম বটের ও দিয়ে আমার দুইটা কান্দা দিছে দোস্ত এই অবস্থা আমি কি হয়েছে টেহাটে রাখছে এরম এরম অবস্থা আমি চল দিয়ে যাই মানে গেলাম এই দুতলায় যাওয়ার পরে আপনার পুরুষ লোক মানে মহিলার মতো হিজলা সাইজা এই দেহ ব্যবসা করে অন্য হলে কতগুলো আছে এর ভিতরে ওকে পুরুষ লোক মনে করেন সেম জামা পড়ছে কিন্তু ওইগুলা মনে করেন যে হিজলা কয় যেটা ওইগুলা দেহ ব্যবসা করে ওইটা মনে করেন দুতলায় ওই জায়গায় গেলাম টাইট পরে এক বন্ধু আবার কইছে যে আমি এনার একটা মেয়ে পছন্দ হয়েছে আমি দাম ওই যে বন্ধু আবার অনেক ফর্সা মনে করেন সুন্দর করে ওই বন্ধুটা ওরে ও কয় তুই যাবি কয় তো রুমে ঢুকছে একজন বাইরে তারপরে যাবি ওই যে লোকটা ও ভিতরে নিয়ে গেছে আরে মুরব্বী দেখিলা ওর ভিতরে নিয়ে গেছে নিয়ে যায় ওরা বলতেছে তুই তো অনেক সুন্দর ঠিক আছে তোর যদি আমার কাছে রাহাই থাকবি না আমার ওই বন্ধু বলতেছে যে আমি আপনার কাছে থামকে আমি আপনার কাছে কিসের জন্য থাম পরে কয় না তুই থাই দে আমার কাছে এবার সবকিছু বানাম হে বাক্সি থেকে খুর বাই করছে কেসি বাই করছে ওরে কাইটা মানে ওই প্রতিদানে ব্যবসা করে ওই সিস্টেম করে দেবো রে মাই গুডনেস তারপর এদের তো আমার ফ্রেন্ড রুমে ঢুকছে মেল লাগে মানে আমি চিন্তা করতেছি এনে তো কোনো কাহিনী আছে মুরব্বী ওরা এলহা করে নিয়ে গেল আর হে মানে এই কণ্ঠ পুরুষের কানের তারপরা এই অবস্থা পরে ও যাই গর্তা বাইরেছে বাইরের পর আমি গেটের সামনে মানে আমি কিছু হইলে আমি দৌড় দিই কারণ ওই দিন তো আমার ওই গ্রুপ টুরুপ আর কেউ নাই তাহলে আমরা সব এলাকার পোলাপান পরে যাই হোক আমরা বেরোইছি বেরোর পরে ও দেখি মানে দরজা তুলে একটা লাথি দিয়ে হাইরা মানে সাইডে দরজা একটু খুলছে তুমি বয়স্ক লোক জামটা ফালাই দেন আমার কই দৌড়া কি মানে গেটের ভিতরে সরাসরি দৌড় এক দৌড়ে ফেরিতে উঠলাম উঠার পরে কি হয়েছে মানে ও কইতাছে না কান্দাছে আর কাঁপতাছে কি হয়েছে কান্দোসকা করে এত সাহস কান্দোসকে কি হয়েছে চল যাই ও পরে বলতেছে কান্দাছি সাদে না আমি কি হয়েছে কয় আমার বাক্সটা কিসি ভাই করে কয় গোল আর তুরকাটা কি দিনি হেডা ভাই করে কয় তোর কাইটা আমার কাছে রেখে দিই হেন অনেক কিছু পরে আমি বাক্স আনবার কাছে পরে বেটার এই পিছনটা লাথি দিয়ে থুয়ে জামটি দিয়ে দরজা চলে আইছি মানে ওরা লাথি দেবো এই কাহিনী পরে যখন আমরা আসার পরে আমার এক বড় ভাই মানে যে পরিচিত আমাগো এলাকার হে একটু মনে করেন একটু নেতা টাইপের হ্যাঁ আবার পরিচিত ওই ঘাটের একজন ওই ইউনিয়নের যে সভাপতি ওই ইউনিয়নের যে সভাপতি হে হলি মনে করেন যে আর বন্ধু তোরা দাবি ফোন দাবি না মানে হে মনে সিস্টেম কয়
মানে ক্লোজ। পরে বলতেছে আমি কি ভাই ঠিক আছে, মানে আমি একা, মানে আমি কোনো সিনিয়র থাকলে আমি একা ক্লোজ, আমার ফ্রেন্ড সার্কেলে সবাই ক্লোজ। পরে ও বলতেছে এই কথার ভিতরে যে তুই যাবি আমার ফোন দাতে কিনা। পরে একদিন গেলাম, আবার গেছি, দেয়া মনে করেন তখন গেছি 3 জন, আমি, রমজান, সেলিম, 3 বন্ধু। যাওয়ার পরে ওই যে মেয়েটা, ওই মেয়েটা আমার দেহা, মানে যে মেয়েটা নিয়ে আমার বন্ধু গেছিল ভিতরে, আর যে বন্ধুরা যে মুরব্বী দাবার দিছে কেসি টেসি না, মেয়েটা বলতেছে কিরে কি অবস্থা। আমি তো মনে করেন আমার তো শেষ, আমার তো ভিতরে কাঁপুনি উঠে গেছে, ওরা যদি ধরছে আমার তো গাইটা গুটা দিবার পারে। ওরা এই নিয়ে আমি দিছি ওই বাইরে ফোন, ওই বাইক আমি ওই বাইরে গেলাম, ভাই আপনি কোনে? পরে আমি তো এই জায়গায়, মানে হে বায়ু পতিতালয়, মানে আমাকে সামনে হে ধরা খেয়ে গেল। ওকে, পরে দেখি সমস্যা কি। পরে হ্যাঁ যে বন্ধু বান্ধব পাইসা, ওই বন্ধু বান্ধব ওই এলাকার যে চেয়ারম্যান হ্যারলি আপন বাতিজা। পরে বাতিজা আইলো, আসার পরে কেরা কি করবো, মানে হ্যার দাপতটা আবার অন্যরকম। পরে আমার যে বন্ধু বান্ধব ছিল 2 জন, দুইজনের তো মাগনা দিল, যা লাগবে কোনো মেয়ের কাছে যাবি মাগনা, কোনো টাকা লাগবো না। আমি মনে মনে করি এরকম তো থাকলেই তো মানে মাগনা কোনো টাকা লাগবো না, যে একটা মেয়ে 2টা পোলা দিতে যায় 500 টাকা কমপক্ষে, তাহলে 1000 টাকা বাঁচতেছে, সেরকম কোনো টাকা লাগতেছে না। আর তারপর ওই যখন এই কথা কয়, মানে ওরা তো তখন হয়ে গেছে। আর আপনার যে পতিতালয় টাঙ্গাইল, যে একটা পতিতালয় আছে, টাঙ্গাইলে যে পতিতালয় ভাঙ্গা দিছিল, ওই কিছু লোক আইসা ওই পতিতালয় ছিল, আর ওরা ওই পতিতালয়ের লোক ছিল, ওরা ওই জায়গার স্থানীয় ছিল না। ওকে, ওরা দলদার স্থানীয় ছিল না, ওরা টাঙ্গাইল থেকে বানাইছিল। পরে এর জন্য আমার 2 বন্ধু পরে গেছে। পরে আমি তো মনে করেন আগে তো ধন্যবাদ হাই করতাম, পরে আমি সবার লাস্টে গেছিলাম। তারপরে ওই তখন বেরোই ফার্স্ট টাইম, মানে লাস্ট টাইম আমার ওই জায়গায় কাজ। আর লাস্ট টাইম আমার পতিতালয় যান আমার ফ্রেন্ডের সাথে, যখন আমার বাড়ি থেকে ফোন দানিয়ে আসে, আমি আর ফোন দানিয়ে যাই। ওকে, আপনারা রেগুলার এইসব জায়গায় যেতেন মোটামুটি, আমরা যেটা বুঝতে পারছি, এবং সে প্রত্যেকটা জায়গাতে আপনাদের একটা না একটা ঘটনা আছে। হ্যাঁ, রেগুলারই যাই। এরকম আপনার বয়স এখন কত? 18 বছর বয়স। এবং আপনি এই ধরনের অনৈতিক সম্পর্কে শুরু করেছেন কত বছর বয়স থেকে? আমি 16 থেকে ফার্স্ট। 16। এই 2 বছরে আপনি এরকম কতগুলো মানে বিপজ্জনক সম্পর্কের মধ্যে গেছেন? আপনি জাস্ট আনুমানিক বললেও চলবে। 21-22। এবং প্রত্যেকেই এরা প্রফেশনাল, মানে যৌনকর্মী, তাই তো? হ্যাঁ। আপনি জানেন যে এই জিনিসগুলোর ভয়াবহতা কি, আপনার সারাটা জীবনটাকে ধ্বংস করে দিতে পারে এই ধরনের বিপদগামী সম্পর্ক, এটা কি জানেন? 2 ভাবে, একটা হচ্ছে মানসিকভাবে আপনি বিকারগ্রস্ত হয়ে যেতে পারেন এই সম্পর্কের প্রতি, যেটা আপনাকে এমন ভাবে অসুস্থ করবে, এটাও ড্রাগের মতোই, এখান থেকে আপনি কখনো বের হয়ে আসতে পারবেন না এই মাল্টিপ্লিসিটি থেকে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি শারীরিকভাবে বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত হতে পারেন। একটা হচ্ছে মানসিকভাবে আপনি সেক্সুয়ালি, যেটাকে বলা ডিসঅর্ডার, এক ধরনের মেন্টালিটি গ্রো করে এই ধরনের বেশি বেশি সম্পর্কের মধ্যে গেলে, যে বহুগামিতা থেকে বের হয়ে আসা খুব কঠিন হয়ে যায়, এবং খুব বড় ধরনের কাউন্সিলিং না থাকলে এই বহুগামিতা থেকে বের হওয়া যায় না। আপনি 18 বছর বয়সে 20-22টা যৌনকর্মীর সঙ্গে ভাবে মিশেছেন, এবং আপনি আপনার ভবিষ্যৎটা কি আপনি জানেন না, এবং আপনি যে এই সম্পর্কের মধ্য দিয়ে গেছেন, আপনি কি কখনো আপনার ডাক্তারের কাছে গিয়ে ব্লাড টেস্ট করিয়েছেন? কখনো কি আপনি নিশ্চিত হয়েছেন যে আপনি কোনো ধরনের জার্মস বহন করছেন কিনা? আমি কখনো ডাক্তারের কাছে যাইনি। কখনো ডাক্তারের কাছে যাননি। ওকে, বলেন আর যদি কিছু বলার থাকে। এখন যে আমার চলতেছে, জি, আমার আব্বু আজকে বাড়িতে আসবো। হ্যাঁ, আমার বিদেশের ব্যাপারে কথা বলতেছে, আমার তো সম্পূর্ণ কিছু শেষ লাইফ, লাস্ট একটা চান্স দিতেছে আমার বাড়ি থেকে। আপনার বাবা সবকিছু জানে? আমার আব্বু মানে সম্পূর্ণ কিছু জানে না, মানে জানলো মানে আমার সামনে কোনোদিন বলে নাই। আবার আব্বু জানে তো অবশ্যই, কারণ আমার খালু যেহেতু ঘাটে চাকরি করছে, আমার দেখতে দেখতে বলছে। আপনি একটাই মাত্র সন্তান? আমি একটাই, মানে আমার এক ছোট বোন আছে একটা। ও, ছোট বোন একটা আছে, মানে পরিবারের ছেলে একমাত্র আপনি। আপনার বাবা কি করেন এই মুহূর্তে? কি করেন? আমার আব্বু এই মুহূর্তে মুন্সিগঞ্জ সরদারি করে। আচ্ছা, অর্থবিত্তের তো অভাব নাই, পয়সা করে আছে মোটামুটি, নাকি অসচ্ছল পরিবার? অসচ্ছলের মতো, মানে হালকা মধ্য পরিবার। মধ্যবিত্ত পরিবার। আপনার লেখাপড়া কত পর্যন্ত হলো? এইবার এসএসসি পাস করলাম, ভর্তি হতে পারিনি, বললাম। এসএসসি পাস করেছেন কিন্তু ভর্তি হতে পারেননি, মানে ভর্তি হওয়ার চান্স ছিল কিন্তু আপনি ভর্তি হন নাই, তার মানে আপনি ইয়ার গ্যাপ দিয়েছেন নাকি দিচ্ছেন? ওইটাই দেখি ভর্তি হওয়া যায় নাকি। এসএসসি রেজাল্ট কি ছিল? মাইনাস। কি করবেন ভবিষ্যতে? নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের ভালো না ভালো কোনো প্ল্যান থাকে, খারাপ হওয়ার কারোরই কোনো প্ল্যান থাকে না, খারাপটা সিচুয়েশনালি হয়ে যায় মানুষ। ভালো প্ল্যান কি আছে যেটা আপনাদের আসলেই সম্ভব? আর আমার ছোটবেলায় তো একটা স্বপ্ন ছিল যে আমি অভিনয় করব। অভিনয় করবেন? ওকে। এর জন্য আমি ছোটবেলায় নাটকও করছিলাম। আচ্ছা। 1 বছর আগে একটা নাটক করছিলাম। ওকে।
পরবর্তীতে মানে করবার গেলে বন্ধু বান্ধব অনেক বিধা মানে নানান কথা কহেন, তাই করে কি করবি তুই কোনদিন বড় হয়ে পারবি না। মনে করেন যে একদিন এফডিসি তো আমি ঢুকছিলাম, তখনকার পরিবেশে দেখা মনে করেন মনটা নষ্ট হয়ে গেল। কি কাহিনী যে বাংলাদেশের একটা চলচ্চিত্র উন্নয়ন বোর্ড এফডিসি না, যাক আপনার মন নষ্ট হয়েছে, মানে আমার মনটা নষ্ট হয়ে গেছে। আমার ফ্রেন্ড মানে দুইজনে আমরা বোকা হয়ে গেছি। কোন জায়গায় ঢুকলাম, দুইজনে 400 টাকা নিয়েছে গেটের দারোয়ান, ঘুষ নিয়েছে আমার কাছ থেকে ওই ঢোকার জন্য। হ্যাঁ, তারপর আপনার অভিনয় করার ইচ্ছা সম্পূর্ণ শেষ। এখন কি করবেন, ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনাকে এটা জিজ্ঞেস করছি এই কারণে যে আপনার পসিবিলিটি শেষ হয়ে গেছে কিনা সেটা জানার জন্য। আপনি ইয়াবা নেন না, আপনি সেটা বললেন। অন্য কোন ধরনের ড্রাগ নেন? লাস্ট টাইম কি নিয়েছেন, কবে নিয়েছেন? লাস্ট টাইম 1 সপ্তাহ আগে। কি নিয়েছেন? সেটা আমি গাঞ্জা খাইছিলাম বন্ধু বান্ধবের সাথে মিশা। আচ্ছা, এইটাই? এটা ছাড়া অন্য কোনো কিছু নেননি? কোনো লিকুইড জাতীয় কোনো কিছু কখনো নেননি? আমি আমার লাইফে মানে শরীরে যে ইঞ্জেকশন যে ড্রাগসটা ওইটা আমি কোনোদিন নেই নাই। ওকে, ভালো কি প্ল্যান আছে? আপনি কি হতে চান লাইফে? আমি ভালো আর 10টা পরিবারের মতো যাতে আমি। হি ডাজন্ট হ্যাভ এনি ড্রিম, প্রিয় শ্রোতা। দ্যাট ইজ দ্য আলটিমেট ফ্যাক্ট। ওকে যে ওর লাইফটা গিফট করেছে সোসাইটি বা ফ্যামিলি, আমি বলবো ইটস আ গিফট। সেটার পেছনের অন্যতম কারণ হচ্ছে ওর লাইফে কোনো ড্রিম নাই। যেই বাচ্চাদের ছোটবেলা থেকে ড্রিম থাকে না, যেই কিশোর ছেলেদের ছোটবেলা থেকে ড্রিম থাকে না, ওদের দ্বারা ডিরেইলড হওয়াটা খুব সহজ। ওকে আমি বারবার জিজ্ঞেস করছিলাম ড্রিম কি, ড্রিম কি, স্টিল হি ডাজন্ট হ্যাভ এনি ড্রিম। ওর মধ্যে একটা স্বপ্ন বুনে দেওয়া দরকার। সেটা যেই করুক না কেন, কাছের মানুষ করুক, পরিবার করুক, পরিবেশ করুক, সমাজ করুক, ওর মধ্যে যদি একটা স্বপ্ন টিউন করে দেওয়া যায়, ও কখনোই খারাপ পথে যাবে না। ও বারবার ওই স্বপ্নের কাছে ফিরে আসবে। স্বপ্নটা টিউন করে দিতে হবে, স্বপ্নের পেছনের উন্মাদনা দিতে হবে, ও লেগে থাকবে। আমাদের সমাজের ছেলেমেয়েরা যেভাবে বড় হয়, সেখানে ম্যাক্সিমামেরই কোনো ড্রিম থাকে না, এবং ড্রিম থাকে না বলেই আর উল্টাপাল্টা যেগুলো থাকে, উল্টাপাল্টা বলছে এই কারণে বাবা মা ধরে নেয় বাচ্চা হবেই মানে ডাক্তার, বাচ্চা হওয়া মানেই হচ্ছে ইঞ্জিনিয়ার, বাচ্চা হওয়া মানেই হচ্ছে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার। এই যে উল্টাপাল্টা পাইলট হওয়া, হ্যাঁ, এই যে ড্রিমগুলো তাদের উপর চাপিয়ে দেওয়া হয়, এটা আসলে তারা অনেক সময় ফিলই করতে পারে না, ম্যাক্সিমাম ফিল করতে পারে না। সো ড্রিম অর এম ইন লাইফ, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু বি আ সাকসেসফুল ম্যান, অ্যাটলিস্ট টু বি আ গুড ম্যান। ওকে, সো ইউ ডোন্ট হ্যাভ এনি ড্রিম। আপনাকে আমি লাস্ট যে প্রশ্নটা করতে চাই, জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডে আজকের আপনি গেস্ট, এই যে কথাগুলো আপনি লাখ লাখ মানুষকে বললেন, আপনি তো নিজের ভুলটা বুঝতে পেরেই আপনি আজকে এখানে এসেছেন। কেন বললেন? লাখ লাখ মানুষকে কেন বললেন? বিশেষ করে আপনার বয়সী যারা আছে তাদেরকে কোনো কিছু কি বলার আছে? বা আপনার এই অবস্থার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, তাদেরকে কোনো কিছু বলার আছে? আসলে আমার যে অবস্থার জন্য আমি নিজেই দায়ী, আমি কারো দায়ী দেই না। কারণ আমার যে গার্লফ্রেন্ড, আমি নিজেই ছবিটা ছাড়ছিলাম, আমি নিজের পায়ে নিজেই করাল মারছি। আর আমি জানি এটা ভুল হয়েছে, কারণ ভুলটা হয়তো অন্য কেউ জানতেছে না। আর এই জায়গায় এবিসিডির মাধ্যমে যদি সবাই জানতে পারবে ভুলটা, যাতে আমার মতো ভুল আর কেউ না করে। ওকে, তার মানে ফেসবুক আপনার লাইফটা শেষ করে দিয়েছে, আপনি সেটাই বলতে চাচ্ছেন? জি। ও খুব অল্পের উপর দিয়েই ঘটনাটাকে নিয়ে গেছে। সামান্য একটা ছোট্ট ছবি, একটা ছবির গলা কেটে লাগানো আরেকটার উপরে, সেটাও লাইফটাকে আজকে এই জায়গাটায় নিয়ে এসছে। আর আপনারা যারা ফেসবুকে কিংবা সোশ্যাল সাইটে এই জন্য একজন মানুষকে এক্সপোজ করার জন্য বা অপমান করার জন্য আপনারা এটা করেন, তাদের লাইফটা কতটা ডিফিকাল্ট হতে পারে। শেষমেশ শুধু একটা কথাই বলতে চাই প্রিয় শ্রোতা, সামাজিক মাধ্যম কিংবা নিজের প্রতি অবিচার শেষমেশ যে পেনাল্টিটা আমাদেরকে দেয়, সেটা শুধু নিজের পেনাল্টি না, পুরো পরিবারের উপর পেনাল্টি। ও একসময় বড় হবে, ও যদি এই রাস্তা থেকে ভালো জায়গায় না আসে, ওর ফ্যামিলি একসময় ওর উপর নির্ভর হবে, ও ফ্যামিলির জন্য কিছু করতে পারবে না। এবং এটা যে সন্তান হিসেবে, এই সমাজের একজন পুরুষ মানুষ হিসেবে কত বড় পেনাল্টি, সেটাও যেদিন ওই সময়টাতে যাবে তখনই ও বুঝতে পারবে। তার আগ পর্যন্ত ও বুঝতেই পারবে না যে আসলে ও কতটা ভয়াবহ সময়ের দিকে এগোচ্ছে। সো প্রে ফর হিম, অ্যাকচুয়ালি ও ভালো হোক, এবং যেই পথগুলোতে, অন্যায় পথগুলোতে গেছে সেখান থেকে বের হয়ে ও ভালো কিছু করুক। এবং 18 ইয়ার্সের যারা আজকে জেবিএসবি আনসেন্সর্ডে আছো, তাদেরকে 2-3টা বিষয়ে একটা কথাই বলতে চাই। সেটা হচ্ছে, যে কোনো ধরনের অনৈতিক শারীরিক সম্পর্ক তোমাকে ভয়াবহ রকমের বিপদের দিকে নিয়ে যেতে পারে। কজ এসটিডি বলে যেটা বোঝায়, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এটা যে কত ভয়াবহ, অ্যান্ড ইট ডাজন্ট হ্যাভ এনি কিওর। এটার আসলে কোনো কিওর নাই। এইডস তো আছেই, এইডস ছাড়াও অনেক বড় বড় ধরনের অসুখ আছে, যেগুলো কেউ কেউ বলেন যে এইডস এর চেয়েও ভয়াবহ। ওকে, সো এসটিডি ইজ ভেরি ডেঞ্জারাস থিং। এবং 18 ইয়ার্স হওয়ার আগেই বাচ্চাদেরকে প্রপার সেক্সুয়াল এডুকেশনটা দেওয়া উচিত, যে এটা আসলে এটাকে অন্যভাবে ভাবার কোনো সুযোগ নেই, এটাকে এভাবে গেলে তোমার জন্য এরকম ক্ষতি হবে, এটা আসলে বৈবাহিক উত্তর একটা সম্পর্ক, রিলিজিয়ন কি বলে, সুন্দর একটা শিক্ষা ওদেরকে দেওয়া উচিত, যাতে করে ওরা এই ধরনের কোনো বিপদগামিতার মধ্যে না যায়। ওয়ান থিং। অ্যানাদার থিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফেসবুকের প্রপার ইউজ। ফেসবুকটাকে আমরা দিন দিন রিভেঞ্জের জায়গা বানিয়ে ফেলেছি। একটা কিছু হলেই আমি তোমার আইডি ছেড়ে দিব, একটা কিছু হলেই মোবাইলের স্ক্রিনশট ছেড়ে দিব। এই যে ব্যাপারটা, এটা নিয়ে একটা সামাজিক আন্দোলন হওয়া উচিত। কারো
কোনো প্রকার প্রেস্টিজে আঘাত লাগে সেটা প্রমাণ হওয়ার আগ পর্যন্ত আমি দেখলাম যে বিভিন্ন রকমের সাইট আছে, বিভিন্ন রকমের গ্রুপ আছে, ইভেন কিছু সরকারি গ্রুপও আছে, আমি কোট অ্যান্ড কোট নাম বলবো না, যে যারা মনে করে যে এই যে পাবলিকের কাছে নিয়ে আসা, একটা পাবলিককে ধরুন সে চুরি করেছে, অফকোর্স চুরি করেছে, এবং তাকে আপনি পাবলিকলি এক্সপোজ করে দিলেন সে একজন চোর, পাবলিকলি আপনি তাকে এক্সপোজ করে দিলেন সে একজন চোর। এইটা আদৌ করা যাবে কিনা, বা করলে এটা তার শাস্তির বেশি হয়ে যায় কিনা? কারণ একজন মানুষ চুরি করে তো কিওর হতে পারে, কিন্তু আপনি যখন পাবলিকলি এক্সপোজ করে দিলেন, ওই মানুষটা সারা জীবনই যত কিওরই হোক না কেন, ওই মানুষটার আর সামাজিকভাবে সম্মান পাওয়ার কোনো সুযোগ থাকে না। তাহলে তার মানে কি, একটা চোর বা একজন অপরাধীকে আপনি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে এক্সপোজ করে দিচ্ছেন, অনেক বেশি ওপেন করে দিচ্ছেন, ওই মানুষটা সারাটা জীবন ধরে আপনি তাকে অপরাধী হওয়ার সুযোগ করে দিচ্ছেন। সে যদি ভালো হয়, সমাজ তো তাকে সেভাবে ট্রিট করবে না, সমাজ তো তাকে চোর হিসেবেই ট্রিট করবে। সুতরাং এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমরা যেন এমনভাবে ব্যবহার না করি যেটা কারো সারা জীবনের জন্য ভয়াবহ রকমের ক্ষতির কারণ হয়, এবং একই সাথে আমাদের জন্য ভয়াবহ রকমের বিপদের কারণ হয়। বিশেষ করে এগুলো নিয়ে সোশ্যাল সাইটে অনেক ধরনের ক্যাম্পেইন হচ্ছে, আমরা যেন সেই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখি। শেষ করতে চাই আজকের জেবিএসবি আনসেন্সর্ড। আগামী মাসের শেষ সপ্তাহে আরো একজন এক্সক্লুসিভ গেস্টকে নিয়ে আপনাদের মুখোমুখি হব। সবসময় বলি, একজনের ভুল হাজার জনের শিক্ষা হোক। শুভরাত্রি। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই। যাহা বলিব সত্য বলিব। Royal Tiger Drink presents JBSB Uncensored. Recharge yourself.